আসেন ওয়েবসাইট হচ্ছে কি, আমার ওয়েবসাইট হচ্ছে একটা ইন্টারনেটে থাকা যেটা আছে, আমার ইন্টারনেটের ভিতর অনেকগুলো ওয়েব পেজ থাকে। খেয়াল করে দেখেন যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের ভিতর ঢুকবো, মনে করেন যে একটা ঢুকলাম বিবিসি দেই বা আচ্ছা ই লার্নিং এ দেই, এই যে দেখেন, দেখছেন এটা পেজ না, এটার বলে ওয়েবসাইট। ওয়েবসাইটগুলো কি কি? ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের সমন্বয়ে তৈরি করা হয়। পেজ কোনগুলা? এই যে দেখেন একটা পেজ, কোর্স একটা পেজ, কেরিয়ার, ব্রাঞ্চ, এগুলো হচ্ছে এক একটা পেজ। এগুলো কি? এক একটা পেজ। এই পেজগুলোর সমন্বয়ে তৈরি হচ্ছে কি আমার কি? আমার ওয়েবসাইট। এই যে লেখা আছে দেখেন, ওয়েবসাইট কি? ইন্টারনেটে থাকা পরস্পর সংযুক্ত কতগুলো ওয়েব পেজ, ওয়েবসাইট, এগুলা যখন সমষ্টি করে ভিডিও, ডোমেন নেম, এগুলা দিয়ে হচ্ছে কি আমার একটা কি হয়? ওয়েব পেজ তৈরি হয়। এবার আসেন ডোমেন নেম কি, ডোমেন হোস্টিং, ডোমেন পেজ, ওয়েব পেজ, এগুলা কি, কি দিয়ে বানায়? জাস্ট এটা ধারণা নিয়ে নেন, তাহলে আপনার একটা বুঝতে পারবেন যে ওয়েব পেজটা কিভাবে তৈরি করা হয়। এবার আসেন যে আমরা যখন এই পেজে ঢুকলাম, আমার ওয়েব পেজগুলো বলা হচ্ছে, এগুলোর বলা হচ্ছে ওয়েব পেজ। প্রতিটা পেজ ওয়েব পেজ বলা হয়, এগুলোর বলো ওয়েব পেজ। ওয়েবসাইট দেখেন, আমার ওয়েবসাইটের একটা ইউআরএল আছে। ইউআরএল কি জিনিস? সরি, ওয়েবসাইটের যে আমার ইউআরএল হচ্ছে ইউনাইটেড রিসোর্স লোকেটর, ঠিক আছে, ইউনিভার্সাল, সরি, ইউনিভার্সাল কি, ইউনিভার্সাল সোর্স লোকেটর। এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে হচ্ছে যখন দেখেন, এটা আমি ফর্মুলা বলি, যখন আপনারা গুগলে সার্চ দেন, একটা ওয়েবসাইট নিয়ে সার্চ দেন, তখন কি করে? ওয়েবসাইট নিয়ে যখন আপনার সার্চ দিবেন, তখন কি করেন? আপনার লিঙ্ক দেন না একটা, লিঙ্ক দেওয়ার পর কি করে? লিঙ্ক দেওয়ার পরে ওই জিনিসটা আপনারা খুঁজে বের করে। এখন গুগলের কাজটা হচ্ছে যে আপনি যখন এই লিঙ্কটা দিতেছেন, ও কি করবে? এই লিঙ্কটা সে খুঁজে বের করবে, এবং এখান থেকে একটা সার্ভার আছে, ওর যে নিজস্ব সার্ভার, দেখেন একটা যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে কিন্তু নিজস্ব একটা সার্ভার থাকে বা নিজস্ব একটা স্টোরেজ থাকে। আমার গুগল ওরে নক দেয়া বলে যে আমার ক্লায়েন্ট এটা দেখতে চাইছে বা তোমার ক্লায়েন্টে এই জিনিসটা দেখতে চাইছে, তখন কি করে? ও ওইখান থেকে আপনারে এই জিনিসগুলো দেখায়। এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল এর মধ্যে এই জিনিসগুলো থাকে। আসেন ইউআরএলটা একটু দেখে নেই, তাহলে বুঝবেন ইউআরএল এর মধ্যে কি কি থাকে। ইউআরএল, ঠিক আছে, এই যে দেখেন ইমেজে গেলেই দেখেন একটা ইউআরএল এর মধ্যে কি কি থাকে দেখেন, আমি দেখাই। একটা এরকম অবস্থা কেন? এই যে দেখেন, এটাকে বলে কি আমার ইউআরএল। ইউআরএলটার মধ্যে কি কি থাকে দেখেন, প্রথম থাকে প্রোটোকল, এরপর থাকে কি সাবডোমেন, www ডট, এটাকে বলে সাবডোমেন। এরপর কি থাকে? ডোমেন নেম। ডোমেন নেম কি জিনিস? ডোমেন নেমটা হচ্ছে আপনি যে সাইটটা আছে সাইটটার নাম, ঠিকানা, মানে নামটা হচ্ছে কি আমার ডোমেন নেম বলে। আর পাথ এবং পেজ, পাথ এবং পেজ কি? পাথ অফ দ্য পেজ, পেজটা হচ্ছে যে আমার যে জিনিসটা আছে, আমি যখন কোনো একটা সাইটে ঢুকলাম, এই যে এখানে যখন ক্লিক করলাম, দেখেন আমার কি হোম বাটনে গেল, এরপর কেরিয়ার্সে গেলে এই যে দেখেন উপরে কি লেখা আছে, আমি কি করছি? আমার ই লার্নিং এর ভিতর থেকে কি আমি রেগুলার কোর্স যেটা আছে এটার মধ্যে গিয়ে আমি ক্লিক করছি। তার মানে কি এটা হচ্ছে আমার কি পেজ, এটা হলো পেজ। এই জিনিসটা হচ্ছে কি আমার বেরোতেছে, এই যে আমার এইখানে কেরিয়ার দেখলাম না, মনে করেন যে জব রিপ্লেসমেন্ট বা জব প্লেসমেন্ট, এই যে জব প্লেসমেন্ট, এটা হচ্ছে আমার একটা কি, এটা হচ্ছে কি আমার পেজ। এই যে দেখেন পেজটা লেখা কিভাবে, আমার ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়া এরপর পেজ নেমটা দিতে হয়। ক্লিয়ার? এই পেজ নেম দেখেন উপর পেজ নেম লেখা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পেজ নেম লেখা নাই, তখন কি করতে হবে? আপনার নিজস্ব পেজ নেম এডিট করে নিতে হবে। ক্লিয়ার? এবার আসেন যে আমরা ইউআরএল সম্পর্কে জানলাম। ইউআরএল কি কি আছে? প্রোটোকল, সাবডোমেন, ডোমেন, আর এটা কি পেজ পাথ। ক্লিয়ার? বুঝতে পারছেন? না বুঝলে বলবেন, কারণ এটা একটু ক্রিটিক্যাল। অন্যগুলা আপনাদের ধারণা থাকলেও এটা সম্পর্কে আমার মনে হয় ধারণা একটু কম থাকবে, কারণ এটা নিয়ে কেউ কাজ করেন নাই। ওকে, এরপর দেখেন আমরা যখন এটাতে গেলাম, ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা এইসব জিনিসগুলো পাবো। তাহলে ওয়েবসাইট কি কি দিয়ে তৈরি? ওয়েবসাইট হচ্ছে আমার কি ইন্টারনেটে থাকা পরস্পর সংযুক্ত সকল ওয়েব পেজ, অডিও, ভিডিও, ভিজুয়াল যা আছে, এটা কি একটা ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকে। এই যে দেখেন এখানে যখন আমরা সার্চ দিছি হোস্টিঙ্গার ডট কম, হোস্টিঙ্গার ডট কম, দেখেন হোস্টিঙ্গার ডট কম হচ্ছে হোস্টিং সাইট। এবার আসেন ডোমেন হোস্টিং কি, এটা আসতেছি আমি আস্তে আস্তে।
আমরা একটু এইদিকে যাই, যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমার কি কি লাগবে বা ওয়েবসাইটের মধ্যে কি কি আছে। ঠিক আছে, ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট দিয়ে বানানো। দেখেন বিভিন্ন ধরনের, যখন আমরা এই পেজ বা বিভিন্ন ধরনের জিনিস বানাবো তখন কি মানে হচ্ছে ওয়েবসাইট কিভাবে বানানো হবে, পরিকল্পনা কি, এগুলো হচ্ছে কি আমার ওয়েব পেজের মধ্যে থাকে। ওয়েব পেজের মধ্যে কি কি থাকে? ভিজুয়াল অ্যাপেলিং থাকে, তারপর ফাস্ট রেসপন্সিভ হইতে হবে, ইজি, মানে যে কারণে আমার একটা ভালো ওয়েবসাইট বানাইতে গেলে বা ওয়েব ডিজাইন করতে গেলে আমরা এগুলো খেয়াল রাখতে হবে। ইজি টু নেভিগেশন। নেভিগেশন মানে কি? দিক নির্দেশনা দেওয়া, যে সুন্দরভাবে যেন দিক নির্দেশনা দেওয়া, যেরকম এসইও ফ্রেন্ডলি হতে হবে। ঠিক আছে, আমরা এই যে ওয়েবসাইট খোলার পিছনে কারণ কি জানেন? আপনাদের যে ওয়েবসাইট দেখাই দিচ্ছি, কেমন দেখাই দিচ্ছি জানেন? এসইও করবেন না? এসইও কোথায় করবেন? এসইও কোথায় করে? ওয়েবসাইটে করে। তাহলে আপনি ওয়েবসাইট সম্পর্কে যদি ধারণা রাখেন, কোথায় পোস্ট দিতে হয় এটা যদি না জানেন, তাহলে কিভাবে কি করবেন? আমরা তো ওয়েবসাইট দেখতেছি না, আমরা সারাদিন ওয়েবসাইট দেখছি না। এই যে একটা ওয়েবসাইট দেখলাম না, এটা একটা ওয়েবসাইট দেখলাম, এটা কেমনে বানাইছে এটা আমরা জানি? কোথায় কি লিখতে হয় জানি? তাহলে এই যে দেখেন আমরা যে ওয়েবসাইটের যে সামনের অংশটা দেখতেছি, এটাকে কি বলে? ফন্ট এন্ড। এই যে ডিজাইনটা দেখতেছি আমরা ই লার্নিং এ যখন ঢুকলাম, ই লার্নিং এর যে সামনে যে অংশটা দেখতেছি এটার বলে ফন্ট এন্ড। আর এটার একটা ব্যাক সাইডে আছে, এটার একটা ব্যাক সাইড আছে। ব্যাক সাইড কোনটা? কোনটার বলে আমি বলি, এই যে দেখেন ফন্ট এন্ড দেওয়া আছে। একটা হচ্ছে ফন্ট এন্ড, আর একটা কি ব্যাক এন্ড। ব্যাক এন্ড কোনটা থেকে বের করে দেখা একটু। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ফন্ট এন্ড আস্তে আস্তে দেখেছি যে আমাদের এখানে দেখেন এটার পিছনে একটা জায়গা আছে, এটার মধ্যে কি করে ফন্ট এন্ডের কাজগুলো দেখেন। ফন্ট এন্ড হচ্ছে যে আমরা যেটা সামনে দেখি, ডিজাইন, লেয়ার, লেআউট, এগুলা। যেমন আমি একটু আগে দেখালাম যে আমাদের যে পেজটা আছে, ওয়েব পেজের মধ্যে এই যে দেখেন এইটা একটা লেয়ার, লেআউট আছে, এই যে লেআউট আছে, কন্টেনার আছে, এইরকম সব জিনিসগুলো নিয়ে হচ্ছে কি আমার একটা ওয়েব পেজ তৈরি হয়, ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি হয়। ওয়েবসাইটের এই জিনিসটা বলা হচ্ছে আমার কি ফ্রন্ট এন্ড। এটা ব্যাক এন্ডে দেখবেন যে অনেকগুলো কোড আছে। ঠিক আছে, এটার ব্যাক এন্ডে দেখবেন অনেকগুলো কোড আছে। দেখছেন কত কোড আছে? এটা কেমনে করে? এইগুলো হচ্ছে আমার ওয়েবসাইট একটা বানাইতে গেলে এই কোড ল্যাঙ্গুয়েজ গুলো জানা লাগে। ঠিক আছে, ঝামেলা কাজ না? কোডগুলো এগুলো জানা লাগে, যে আমার কোডগুলো জানা লাগবে। তবে আমরা এত দূর যাব না, দেখাইতেছি যে দেখেন আমার এখানে এই কোডগুলো জানা লাগে, যে এই কোডগুলো একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এখন যে কোডিংগুলো একটু বলবো এগুলো কি কি কাজে লাগে এইটা জেনে রাখবেন, এবং কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, এতটুকু জানলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন জায়গায় কি। দেখেন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছি, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, কিন্তু আপনার টাইম নেই। খেয়াল করে দেখেন, আপনি যখন এসইও করতে যাবেন আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট করে দিবেন? এই কাজ করবে কে? ওয়েব ডেভেলপার আলাদা আছে। কিন্তু আপনার যখন কিছু কিছু টেকনিক্যাল ইস্যু আছে এগুলো সলভ করতে হবে আপনি এসইও এক্সপার্ট হিসেবে, তখন আপনাদের এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অল্প একটু ধারণা থাকা লাগে, যে কারণে আমরা এই ধারণাটা দিতেছি। ওয়েব ডেভেলপমেন্ট টোটালি আলাদা জিনিস, আলাদা একটা সেক্টর। আর আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের এগুলো টাচ করতে হয়। কারণ আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, তখন আপনারে বলবে 3-4টা কাজ করতে হবে, একটা না, 3-4টা কাজ। আপনি যখন বলবেন যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো বুঝেন, বুঝেন কি বলেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে আপনি যে ওনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো আপনি চালাবেন। আপনি হচ্ছে ম্যানেজার, আপনি এখানে গিয়ে আপনি পোস্ট করবেন। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই ধরনের পোস্ট করবেন, ঠিক আছে, এই ধরনের পোস্ট করতে দেবেন, এই ধরনের পোস্ট করবেন না, বা উনি আপনার হয়তো দিয়ে দিবে, অথবা আপনারা বলবে যে আপনি এই স্টাইলের দিয়ে আপনি এই কয়টা টপিক নিয়ে লেখেন, এই স্টাইলে দিয়ে আপনি মানে পেস্ট করবেন, বা আপনি এই ধরনের গুলো আপনি পোস্ট করবেন।
এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন দেখলেন যে আপনার ক্লায়েন্ট হচ্ছে গিয়া একজন বিজনেস করে, ঠিক আছে, তার একটা ওয়েবসাইট আছে। তখন এই বললো যে ভাই আপনি তো আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, আপনি তো একজন ডিজিটাল মার্কেট, আপনি তো ওয়েবসাইটের কাজ পারেন, আপনি তো এসিও করতে পারেন। তখন তো আপনি বলবেন হ্যাঁ আমি পারি, নাকি? যদি মনে করেন যে আপনি এসিও পারেন তখন বলবেন না। তো এসিও পারতে গেলে তখন দেখা যাবে যে আপনার যখন এসিও কাজটা দিয়ে দিব বা বলবো যে আপনি একটু দেখেন আমার পেজের সমস্যা কি আছে, তখন তখন খেয়াল করে দেখেন যখন আপনি করতে নিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যখন আপনি ওইখান থেকে যখন ওয়েব পেজটা নেবেন তখন কিন্তু আপনার আলাদা পেমেন্ট করবে, তখন কিন্তু আপনার আলাদা পেমেন্ট করবে এবং আপনি বলতে পারবেন আপনার ওয়েবসাইট দেখতে গেলে কিন্তু আমারে আলাদা করে পেমেন্ট দিতে হবে, ঠিক না? এবং এটা প্যাকেজ হিসেবে আপনারা যখন এটা হচ্ছে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি যদি বলেন আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট, তাহলে শুধু অ্যাড নিয়ে কাজ করেন, আপনি সবাই বুঝবে। কিন্তু যখন আপনি লিখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার, তখন কিন্তু ভাই আপনারা এইগুলা, এই যে আমি যেগুলো শিখাইতেছি, যে টপিকগুলো দেখাইতেছি, সবগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। তো সবগুলো টপিক সম্পর্কে যখন আপনি কাজ করতে যাবেন দেখবেন যে আপনি সবগুলো টপিক ঠিকমতো পারবেন না, সব কাজ আপনার দ্বারা সম্ভব না, একটা মানুষ অলরাউন্ডার হইতে পারে না, ঠিক আছে? অনেকে উদাহরণ দেয় সাকিবুল হাসান তো অলরাউন্ডার, হ্যাঁ তো ব্যাটিংও পারে, বোলিংও পারে, ফিল্ডিংও পারে। ভাই সাকিবুল হাসান প্রথমে কি ছিল আগে জানতে হবে আপনার। সাকিবুল হাসান প্রথম ছিল বলার, এরপর সে ব্যাটসম্যান, এরপর চিন্তা করলো যে আমি ব্যাটসম্যান বলার দুইটাই পারি। দেখবেন প্রতিদিন কিন্তু সাকিবুল হাসানের পারফরমেন্স দুইটাই প্রুভ হয় না, দেখবেন একদিন ভালো করতেছে আরেকদিন অন্যটাতে খারাপ করতেছে, আবার কোনোদিন দেখবেন যে দুইটাই ভালো করতেছে। আর আমরা যখন একটা স্কিল ডেভেলপ করি, স্কিল ডেভেলপ করতে গেলে আপনি জানতে পারেন, ঠিক আছে, কিন্তু এক্সপার্টাইজও এক জিনিস আর জানা এক জিনিস। তো এক্সপার্টাইজ হইতে গেলে আপনি যে কোনো একটা সাবজেক্টের উপরে এক্সপার্টাইজ হবে, ঠিক আছে? আর বাদ বাকিগুলো আমার জানা থাকা লাগবে যেন আমি কাজ করতে পারি। যেমন আমরা গ্রাফিক ডিজাইন পারি না, অনেকেই পারি না, আবার অনেকে আছে খুব ভালো পারি গ্রাফিক ডিজাইন। যারা পারেন না তারা কি করব বলেন? যার কেউ নাই তার ক্যানভাস। এই হচ্ছে গিয়ে আমার ঘটনা, ঠিক আছে? এই কারণ হচ্ছে যে আমার ওয়েব ডেভেলপমেন্ট, যে ওয়েবসাইট, আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো না, কিন্তু আমার জানতে হবে যে কোন জায়গায় কি ইউজ করতে হয়। যদি আমি এসইও করি তাহলে তো আমার জানতেই হবে যে ওয়েবসাইটে কি কি আছে, কেমনে কি করে। আপনার আপনার ক্লায়েন্ট একজন আছে, মনে করেন যে সোশ্যাল মিডিয়ার একজন ক্লায়েন্ট আছে, সে আপনার বললো যে ভাই আমার তো ব্যবসা বড় করবো, আমার একটা ওয়েবসাইট বানায় দেন, ঠিক আছে, বা ওয়েবসাইট একটা কিনা দেন, তখন কি করবেন? তখন কি করবেন? আপনার যদি জানা থাকে আপনি বলবেন না আমি পারবো, আর যদি না বলেন না ভাই আমি তো পারবো না, আপনি আরেকজনে দিয়ে দেন, তাহলে কি আপনার কাজটা চলে গেল অন্য জায়গাতে? কিন্তু আপনি যদি বেসিকটা জানেন বা একটু ভালো করে জানবেন যে এটার মধ্যে এই কাজ করে, তখন কি হবে? আপনি যদি কমও পারেন তারপরে একজনে হায়ার করতে পারবেন। আপনি যদি কাউরে নাই বুঝাতে পারেন তাহলে হায়ার করবেন কেমনে, ঠিক না? এই জিনিসটা হচ্ছে কি আমার জানতে হবে। যে এই কারণে আমরা এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এতগুলা টপিক, আমরা যে ডিজিটাল মার্কেটিং করতেছি এই কারণে এতগুলা টপিক। হ্যাঁ, আপনারা আলাদা আলাদা এটা নিয়ে কাজ করতে পারেন, যে এসইও এক্সপার্ট মানে কি টোটালি সে এসইওর কাজ করে, অ্যাড এক্সপার্ট অ্যাড নিয়ে কাজ করে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করে। কিন্তু যখন আপনি বলবেন ডিজিটাল মার্কেটার তখন আপনার এইগুলা সবগুলোই জানতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এর চেয়ে ভালো করে বোঝানো যাবে না। ওকে, এই হলো কি আমার ব্যাক এন্ড আসছিল এটা কই, ঠিক আছে? এ হচ্ছে কি আমার যে ব্যাকএন্ডের যে কাজ আছে এটা বলা হচ্ছে আমার ব্যাকএন্ড। একটা ওয়েবসাইট দেখেন, এখানে আমি দেখাইতেছি, এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট। দেখেন এটা আমার একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে কি কি আছে? এই যে ওয়েবসাইটের মধ্যে পেজ আছে, দেখছেন অনেকগুলো পেজ আছে না? দেখেন অনেকগুলো পেজ, এই পেজ আছে। আর এটা হচ্ছে যে এই পেজগুলা থেকে, এই যে পেজগুলা এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট, এই যে লেখা আছে, ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে। এবার আসেন এইটার একটা ব্যাকএন্ড আছে, আপনি যে কাজ করবেন, আপনি যে এখানে লেখালেখি করবেন, কিছু করবেন, কোথেকে করবেন? এখানে লিখতে হবে না? আপনি মনে করেন এই যে পিছনে যে একজন আছে, নাম কি আপনার? ছেলে যে আপনার নাম কি? হ্যাঁ, দিন ইসলাম। উনি তো এই ছবি দিবে না, উনি হচ্ছে ছেলে, এই ছবি দিলে দিলে হবে? আপনাদের চেহারা তো মিলতে হইব নাকি? তখন এটা চেঞ্জ করতে হবে না? কোথেকে চেঞ্জ করবেন?
তখন আপনারা এটার বলা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। এইটা হচ্ছে কি আমার কি একটা ওয়েবসাইটের কি ব্যাক এন্ড বলে, বা এটা ড্যাশবোর্ড আছে, অ্যাডমিন প্যানেল বলতে পারেন। সি প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল আছে, এরকম আলাদা আলাদা প্যানেল তৈরি করা আছে। এটা সি প্যানেলও বলতে পারেন, বা অ্যাডমিন প্যানেল বলতে পারেন, বা ড্যাশবোর্ড বলতে পারেন। ওয়েবসাইট ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা নিয়ে আলোচনা করব আপাতত। অল্প একটু আমরা আগে একটু ধারণা নিয়ে আসি যে একটা ওয়েবসাইট বানাইতে কি কি লাগে কিভাবে। দেখেন, একটা ওয়েবসাইট বানাইতে গেলে, ওয়েব ডিজাইন করতে গেলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ব্যাক এন্ডের কাজগুলো, ফ্রন্ট এন্ডের যে কাজগুলো আছে এগুলো করা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এগুলো হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। কোডিং ল্যাঙ্গুয়েজটা কি? আমাদের যেমন মাতৃভাষা বাংলা, আমার সাথে যে যখন বাংলাতে কেউ কথা বলে আমি বুঝি। এখন যদি উগান্ডার ভাষায় যদি কেউ কথা বলে আমি বুঝবো? আমার তাহলে শিখতে হবে। ওরা যদি আমি কিছু বলতে যাই তাহলে ওর ল্যাঙ্গুয়েজে আমার বলতে হবে, নাহলে তো বুঝবে না। যদি ইংলিশ বুঝে অন্য জিনিস, ইংলিশ যদি বুঝে অন্য জিনিস, যদি মনে করেন যে সে উগান্ডার ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝে না, তখন কি করবেন? তখন ওর ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলতে হবে। যেমন এরকমই আপনার যখন একটা ওয়েবসাইট চালাবেন, এইচটিএমএল কোড হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ভাষা। বা আপনার যখন এই কাজগুলো করবেন তখন আপনারা কি কি করবে, সে হেল্প করবে। আপনি যে ধরনের কথা বলবেন টাইপ করে দিবেন, এগুলা সে কি করবে, ওই ওই ভাষাতে, কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার পরে সে ওই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে? যেমন এখানে যে সাইজগুলো আছে আপনাদের একটু আগে দেখাইছিলাম মনে না, এই যে দেখেন সাইটের মধ্যে বিভিন্ন ধরনের এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো লেখার ফলে এই জিনিসটা আসছে, পুরাটা এই পেজটা আসছে। ঠিক আছে? এই যে পুরাটা পেজ আসছে, পেজ আসার পিছনে কারণ হচ্ছে এই যে ওরে কম্পিউটার থেকে বলা আছে যে এই কাজগুলো করবা, এই হচ্ছে গিয়ে ওর ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে ভাই এই হচ্ছে আমার তোমার এটা এই কাজগুলো করতে হবে তোমার। ঠিক আছে? এর ফলে আমরা কি জানছি, আমরা এই ধরনের একটা পেজ পেয়েছি। ক্লিয়ার? মাথা ঘুরতেছে না? তাহলে এক কাজ করেন, একটা হেলমেট পরে আইবেন, সব থাকবো। ঢুকবো না? না, আপাতত বুঝছেন তো যে আমি কি, মানে ওয়েবসাইট কি জিনিস। আপনার কোডিং বোঝা লাগবে না, আমি কোডিং বুঝাবো না, কারণ আমি জানি যে আপনারা কোডিং জিনিসটা টোটাল আলাদা। কারণ আপনার কোডিং বুঝাইতে গেলে ভাই আপনাদের অনার্সের সময় না, ইন্টারের সময় আপনারা বুঝাইছে। আ- আপনি মুখস্থ করছেন ডাইরেক্ট শেষ। আপনারা কইছে কোডিং ল্যাঙ্গুয়েজ লিখতে, আপনি খাতার মধ্যে হাতে কলমে লিখে দিয়েছেন। কোডিং হাতে কলমে লেখে না। চিন্তা করেন, এই যদি হয়, কি করবেন এই পড়াশোনা দিয়া? না, না বুঝছি। না না, এই হচ্ছে সমস্যা। আমি তো বললাম যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ডিজিটাল বাংলাদেশ বলে সবকিছু ঠিক আছে, কোডিং করা এলো খাতার মধ্যে লেখা, এটা কোনো কথা? হ্যাঁ, ও করোনার সময় তো আরো ভালো ছিল যে আপনারা যখন অনলাইনে ক্লাস করতেন, অনলাইনে তো আরো দেখা দেওয়ার সুবিধা ছিল। আসলেই না? বাহ, চেঞ্জ করছিল। আচ্ছা ঠিক আছে। হচ্ছে যে আমরা কোডিং যেটা করব এগুলো হচ্ছে কি আমার কি, কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো তো আমার কোথায় বসাতে কি বসাতে এটা জানতে হবে নাকি, নাহলে তো আমি বুঝবো না। আবার কোডিং ল্যাঙ্গুয়েজের লেখার সিস্টেম কি, আমরা যেমন সরায় সরায় ক খ লিখছি, তো ওরও তো ক খ আছে, ঠিক না? এটার জন্য একটা সহজ পদ্ধতি, যদি মনে করেন যে আপনারা আরেকটু ভালো করে জানতে চান, যে আমি ওয়েব ডেভেলপ সম্পর্কে আরো ভালো করে জানতে চাই, কোনটার মধ্যে কি কি লেখে, একটা সুন্দর একটা স্কুলের নাম বলে দিই। ঠিক আছে? একটা স্কুল আছে, ডাব্লিউ3 স্কুল। এটা নিয়ে নেন, ডাব্লিউ3 স্কুল আছে। এটার মধ্যে আপনারা জাভা থেকে শুরু করে সবকিছু সম্পর্কে বেসিক ধারণা যা আছে সব হাতে কলমে শিখতে পারবেন। এই যে দেখেন এইচটিএমএল কোড না, এই যে দেখেন এইচটিএমএল কোডের পুরা লিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা সহজে শিখতে পারবেন কোনটারে কি বলে, কোনটার কি জিনিস। এবং এটা প্র্যাকটিসও করা যায় এখানে। এই যে আপনি যদি মনে করেন যে আপনার নিজে করবেন, এই যে ট্রাই ইয়োরসেলফ, এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে দেন। এই যে দেখেন এখানে যখন দিবেন, এই যে টাইটেল লিখলেন, এখানে গিয়ে হেডিং 1 এর দিয়ে দিবেন যে ই লার্নিং এন্ড আর্নিং। হ্যাঁ, ফ্রি ফ্রি, একদম ফ্রি।
ঠিক আছে, এরপর রানিং করেন, এই যে দেখেন ই লার্নিং জিএল কই থেকে হচ্ছে, ঠিক আছে, ই লার্নিং এ রানিং, এই যে দেখছেন, এই যে রান করবেন, এই যে এসে পড়ছে, এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, আর এগুলো হচ্ছে ব্যাক এন্ডের কাজ। ক্লিয়ার? ভাই আমাদের দেশে সমস্যা কি, আমাদের দেশে যারা টিচার আছে ওরা ট্রেন আপ, কিন্তু ওরা অনেক সময় দেখাতে চায় না, আবার কিছু কিছু ট্রেনার আছে যে না আমার বুঝার দরকার নাই, আমি চাকরি করি এটা দিয়ে চলবো, এরকম। এগুলা করতে গেলে রিসার্চ করে, আমরাই তো ভাই শিখি নাই, আমরা যখন প্রথম দিকে আমাদের যখন ক্লাস নেই তো আমরাও তো বুঝি নাই যে কি করেছে, আমাদের ডাইরেক্ট টার্গেট ছিল যে আমরা মুখস্থ করবো, মুখস্থ করে লেগে দিয়ে আসবো, পাস করলেই চাকরি। এরপর না বুঝতে পারছি চাকরি এত সহজ জিনিস না, চাকরির জন্য আবার নাকি নতুন করে পড়াশোনা করা লাগে। এ হচ্ছে কি, দেখেন এখানে টিউটোরিয়াল আছে, যে আপনি একটা ক্লাস করবেন, ক্লাসে যে পাইথন সিনট্যাক্স এগুলার টিউটোরিয়ালও থাকে, এখানে পুরাপুরি দেওয়া আছে, পুরা বিষয়টা টিউটোরিয়াল একদম সিরিয়াল, কোনটা থেকে কি করে, কি যা বুটস্ট্র্যাপ মুটস্ট্র্যাপ যা আছে সব, সিএসএস জাভা যা আছে এগুলা। এখন এইচটিএমএল সিএসএস জাভা, জাভা দিয়ে কি করে, এই জাভা দিয়ে কি করে দেখেন আমি বলে দেই, যে আমার জাভা দিয়া ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এই যে স্ট্রাকচার তৈরি করে, পেজের স্ট্রাকচার, একটা পেজের একটা স্ট্রাকচার আছে, যেমন এটা একটা পেজ না, এই পেজের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, ঠিক আছে, এই যে এরকম স্ট্রাকচার আছে একটা পেজের মধ্যে, এই যে এখানে এই লেখাটা লিখছেন না, এটার একটা স্ট্রাকচার আছে, এই যে দেখেন সাইডে ডানা দেখেন, ডান সাইডে দেখছেন এই যে লেখা আছে, দেখছেন এই যে এইরকম স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে। এই ছবির একটা স্ট্রাকচার আছে দেখেন, এই যে ছবির একটা স্ট্রাকচার আছে, এই যে স্ট্রাকচারটা তৈরি করছে না, এই স্ট্রাকচারটাই হচ্ছে কি আমি ল্যাঙ্গুয়েজ দেই, এই কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এই যে যেরকম এই জিনিসটা করি এটা এটা দিয়ে এখানে আসে এইরকম ভাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা আমি এইগুলা বেশি বুঝাবো না, তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যেভাবে আমি জানি, যে এগুলা সম্পর্কে একটু ধারণা রাখেন। সিএসএস কোনটারে বলে? সিএসএস হচ্ছে ডিজাইন স্টাইল করে। সিএসএস দিয়ে কি করে, এই যে কালার, এই যে এখানে কালার আছে না, এই যে কালার চেঞ্জ করে, এগুলা কালার দেয়, ডিজাইন দেয়, এগুলো হচ্ছে কি আমার কি করে, সিএসএস দিয়ে করে। আরেকটা হচ্ছে কি সিএসএস দিয়ে করে। এরপরে আরো আছে যে আপনার যে এগুলা এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখান থেকে দেখে নেন, আমি তিনটা দিয়ে দিব না, আপনারা একটু পড়ে নেন, এগুলো পড়ে নিন, পড়ে নিলে হবে, আপনাদের এত জানতে হবে না, জাস্ট ধারণা রাখবেন যে কেমনে কি কাজ করে। এই যে পিএইচপি লারাভেল এগুলো আছে, এখন দেখবেন যে একটা দুইটা কথা আছে পিএইচপি আর লারাভেল, পিএইচপি আর লারাভেল দিয়ে কি করে, এটা স্ক্রিপ্ট তৈরি করে, যে আমার একটা ওয়েবসাইট কোথা থেকে কোথায় যাবে, যেমন ক্লিক করলে কি হবে, এই যে যেমন এখানে কালার দিলে কি হইতেছে, কালার চেঞ্জ হইতেছে, কিভাবে হবে, এগুলো স্ক্রিপ্ট লেখা হচ্ছে কি আমার পিএইচপি লারাভেল এগুলো দিয়ে। ক্লিয়ার? নর্মাল স্ট্রাকচার বডি, একটা আমাদের শরীর, শরীরের মধ্যে প্রথমে কি হাড্ডি গুড্ডি আছে না, ওই স্ট্রাকচারটা তৈরি করেছে যে এইচটিএমএল দিয়া। এরপর আমার চেহারার মধ্যে এখানে ব্রু দেন, চুল দেন, এগুলো আলাদা আলাদা করার কাজ হচ্ছে গিয়া পিএসপি লারাভেল দিয়ে করে। কালার চেঞ্জ করবেন, ঠিক আছে, একটু আটা ময়দা মাই খেলেন, ঠিক আছে, বুঝছেন? আটা ময়দা তো বুঝছেন নাকি? হ্যাঁ, মাই খেলেন, তাহলে একটু গ্লেজ দিব, ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন, এগুলার কাজ হচ্ছে কি এই যে পিএসপি দিয়ে করে, ঠিক আছে। ফেয়ার অ্যান্ড লাভলি সবচেয়ে চলতো, আর এর আগে চলতো হ্যানোলাক্স। হ্যানোলাক্স অনেক আগের, এটা 90 এর দিকে পপুলার ছিল, কত 2000 সাল পর্যন্ত পপুলার ছিল। এরপরে ভোক্তা অধিকার ধরছে, ওটার মধ্যে লিড থাকে, ল্যাড থাকে, ল্যাড সীসা, এই কারণে স্ক্রিন নষ্ট হয়েছে, মাউসের হ্যান্ডা ইনফেকশন হয়েছে, বহুত কিছু হয়েছে, এরপর বন্ধ করে দিয়েছে। মানে গ্লেজ দেয় কিন্তু ভিতরে ক্যান্সারের উপকরণ তৈরি করা থাকে, এই কারণে এটা বন্ধ করছে। আমরা ফেয়ার অ্যান্ড লাভলিও তো একই অবস্থা, আমরা যে আপনারা যে প্রসাধনী ইউজ করেন। আচ্ছা আমরা এখানে আসি, দেখেন একটু দেখি আমরা ওয়ার্ডপ্রেস কি। এবার আসেন, বলো আমার এইচটিএমএল কোড। দেখেন ওয়ার্ডপ্রেস যে থিম যে বানাবো, থিমের মধ্যে কিছু কিছু কোড থাকে, এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক। এইচটিএমএল তৈরি করতে গেলে আমার প্রথমে কি লাগে, এই যে ডক টাইপ এগুলা লাগে। দেখেন এখানে ডক টাইপ আছে। এইচটিএমএল এর কি জিনিস, রুট অফ ডকুমেন্ট, ডকুমেন্ট তৈরির রুটটা হচ্ছে কি আমার এইচটিএমএল কোড দিয়ে লিখতে হয়। হেড কোনটা, হেড হচ্ছে কি মাথা মুন্ডু যেটা, তো হেড যেটা আছে, হেডের জিনিসটা হচ্ছে আমার কন্টেনারের মেটাডাটা টাইটেল এগুলা। যখন আমরা এই যে উপর দিকে থাকে কোন একটা ওয়েবসাইট মেনু বারে যেগুলো থাকে, এগুলো হচ্ছে কি আমার কি হেডিং থাকে, প্রতিটার মধ্যে দেখবেন হেড অপশন আছে। আপনাদের দেখাই, এটাতে না, কন্ট্রোল ইউ দিলে দেখবেন যে আপনারা
পেজ সোর্সে চলে যাবেন, এরপরে গিয়ে দেখেন এখানে হেড দিয়ে সার্চ দেন, HEAD হেড, এই যে পাইছেন, এই হচ্ছে মাথা, মানে আমার HTML কোড শুরু হয়েছে। এই যে দেখেন এখানে কি আছে, ল্যাং বা লাং যেটাই বলেন না কেন, এটা কি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমার কি ল্যাঙ্গুয়েজে আমি লিখতেছি, আমার পুরো ওয়েবসাইটে কি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে এটা এখানে উল্লেখ করা আছে, এই যে ইংলিশ দিয়ে লেখা। ক্লিয়ার? এরপর হচ্ছে উপরে কি হেড আছে, উপর অপশন, হ্যাঁ বাংলা লেখা যায়। বাংলা স্ক্রিপ্ট যখন করবেন তখন বাংলাও করতে পারবেন। আপনি যখন বাংলা করেন, যে বাংলা সাইট আছে তো বাংলা ল্যাঙ্গুয়েজ, প্রথম আলু, এই যে দেখেন লেখা আছে কি বাংলা না, এই যে বাংলা সাইট, এটা হলো পুরো বাংলা সাইট। আবার ওদের দেখেন ওদের ইংলিশও আছে, ইংলিশ দিয়ে সার্চ দেন, ওদের ইংলিশ পেপার আছে, এই যে তখন আবার এই যে এটা যদি কন্ট্রোল ইউ দেন, দেন ইংলিশ লেখা আছে, এই যে হ্যাঁ ট্রান্সলেটর আছে, আলাদা স্ক্রিপ্ট পাওয়া যায়, ট্রান্সলেট করতে গেলে স্ক্রিপ্ট পাওয়া যায় এক ধরনের, যেটা দিয়ে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যায়। ঠিক আছে, বাংলায় ট্রান্সলেট, যেমন দেখবেন আপনারা বিভিন্ন অন্য দেশের সাইটে যখন ঢুকতেছেন তখন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, তখন আপনারা গুগল থেকে রিকমেন্ড করবে যে আপনি ট্রান্সলেট ইংলিশ করে নিতে পারবেন। ঠিক আছে, ইংলিশ করে নিতে পারেন। ঠিক আছে, আমরা বাংলাদেশে তো এই কারণে হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আমার এগুলো হচ্ছে গিয়া রুট লেভেলের, এটা হচ্ছে আমার হেড কন্টেন্টসের মেটাডাটা, টাইটেল, স্ক্রিপ্ট এগুলো লেখে। বডি হচ্ছে আমার ভিজুয়াল জায়গা, এই যে আমরা দেখতেছি যা, এগুলো হচ্ছে বডি পার্ট, এখানে যা দেখতেছেন এগুলো সব বডি পার্টের মধ্যে আছে। পেজ সোর্স না, এই যে দেখবেন এখানে লেখেন কন্ট্রোল এফ দিলে হচ্ছে কি আমার সার্চ অপশন থাকে, কন্ট্রোল এফ, এফ দিলে হচ্ছে সার্চ অপশন বা ফাইন্ড অপশন যেটা বলে। এখানে গিয়ে লেখেন হচ্ছে বডি, এই যে দেখেন বডি যখন লিখছেন এই যে বডি চলে আসছে, বডির পরে দেখেন একটা হচ্ছে আমার কি গ্রেটার দেন, লেস দেন সাইন দেন। ঠিক আছে, পাইনি, এই যে বডি পাইছে, এই যে এখানে একটা বডি আছে, আবার দেখবেন উপর দিকে একটা বডি আছে, উপরে যে আছে আমি যে লিখছি এটার উপরে একটা বডি আছে দেখবেন। বাবা বডি তো বহুত দূরে, এখানে দেখবেন লেখা আছে, এই যে বডি। ঠিক আছে, এই যে আমি এখানে যা লিখছি না এগুলাই দেখবেন যে আপনার এখানে শো করতেছে, এই যে লেখা বড় ছোট যা আছে সব, এটা টোটালি হচ্ছে এই যে হেড, এই যে বডি, বডি পার্ট, এই যে হেড পার্ট, উপরে হেড পার্ট হচ্ছে কি এই যে দেখেন ধরলে আমার ক্লিয়ার দেখাইতেছে, এই যে বডি আছে না, এই যে ধরছি না, দেন বডি কোন জায়গা পর্যন্ত দেখাইতেছে, এই যে পুরাটা হচ্ছে আমার বডি। হেড পার্ট কোনটা, হেড পার্ট হচ্ছে ভিতরের দিকে দেখা যায়, এই যে হেড পার্ট যেটা, এই যে হোম ধরলাম না, এই যে দেখেন এইটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে ধরলে আমি বুঝতে পারি যে কোনটার মধ্যে কি আছে। এখানে ধরলেই দেখতে পারবেন যে বডি কোনটা, হেড কোনটা, এই যে বডি এখানে না, বডির মধ্যে দেখবেন আলাদা আছে, এটা একটু কিন্তু বডির মধ্যে পার্ট, এই যে ইমেজ পার্ট। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমরা নরমালি আপনারা জেনে নিয়েন যে এখান থেকে বললাম এই তিনটা হলো পার্ট। আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে আছে ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এগুলো সুন্দর করে আমি লিখে দিছি, যাদের একটু পড়ার আগ্রহ আছে ওটা করে নেবেন। বডি একটা দেখেন, আমরা যখন বডি দিয়ে লেখা শুরু করি খেয়াল করেন, এগুলো জানার পিছনে কারণটা কি, আমাদের কিছুদিন পরে দেখবেন যে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো আছে, এগুলা ওয়েবসাইটের মধ্যে গিয়ে বসাইতে হবে। যেমন আমরা ফেসবুক পেজের কাজ শিখছি, ফেসবুকের অ্যাড রান করাইছি, অ্যাডের মধ্যে একটা আছে পিক্সেল সেটআপ, যে আমার ওয়েবসাইটের ডাটাগুলো আমার ফেসবুকে আসবে। তারপর দেখবেন যে এই পিক্সেল সেটআপ না করলেও দেখবেন যে অন্যান্য যে ডাটাগুলো আমার মানে আমার কি বলে আমার ওয়েবসাইটের ডাটাগুলো যেন আমার কোনো একটা জায়গাতে এসে লোড হয়। এই কারণে আমার কি কানেক্টিভিটি বাড়াইতে হয়, লিঙ্ক করতে হয়। ওই লিঙ্ক করতে গেলেও আমার কি লাগবে, এই কোডগুলা কোথায় বসাইতে হবে এটা আমার ধারণা থাকতে হবে। কারণ আন্তাজে যদি বসান, কোনো একটা কোড যদি আন্তাজে গিয়ে বসাই দেন, দেখবেন যে আপনার পেজ ভেঙে গেছে, পেজ আর কাজ করতেছে না, তখন তখন ওয়েব ডেভেলপার খুঁজতে হবে, ওয়েব ডেভেলপার কইব যে ভাই $100 কমে আমি পারবো না, বা আমার 10,000 টাকা দেওয়া লাগবে, নাহলে হবে না। ক্লিয়ার? এই কারণে আমার একটু ধারণা থাকতে কোন জায়গায় কি বসে, এই কারণে আমি এটা দেখা দিচ্ছি, আমার না হলে এটা দেখার দরকার নাই, কারণ আমরা কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট খুলবো না। বুঝাইতে পারছি?
না বুঝলে বলেন, আবার বলেন। এই যে মাঝখানে আপনি বলেন কি বুঝছেন। আপনারা বলছি, আপনি আবার ডাইনে পাবেন তারখানকে, এমনি করলে চলবো। এরপর আসেন, একটা যখন আমি একটা লেখা শুরু করি, আমরা লেখা শুরু করি না, লেখা শেষ করি কই? লেখা তো একটা শেষ করি নাকি? একটা লাইন যখন আমরা কোনো একটা লেখা শুরু করি, আপনি যদি প্রেমের চিঠিও লেখেন, এমন অবশ্য চিঠি লেখে না কেউ, মেসেজও লেখে না, মানে এখন আরো শর্টকাট করে দিছে, ভয়েস পাঠায় দেয়। ভয়েসের মধ্যে আবার দুই এক কথা বলে দেয়, বিডাব্লিউটি, মানে ওই যে কোড ল্যাঙ্গুয়েজ আছে না, কোড ল্যাঙ্গুয়েজ কি কি আমি জানি না, এগুলা ছোট ছোট কোড ল্যাঙ্গুয়েজ আছে, এস এম আর, এস এ এম আর, এরম লেখা দেয়, ইউজ করে না সব শর্ট। না, আমাদেরও ইউজ করতে হয়। আমরা যখন কাজ করি তখন এই যে ডিএমই, ডিএমই যেটা আছে, আমরা যে যারা ফ্রিল্যান্সার আছে ওরাও ইউজ করে। ডিএম হচ্ছে ডিরেক্ট মেসেজ মি, এগুলো আমাদের ইউজ করবে, আমাদেরও কিছু কিছু অ্যাব্রিভিয়েশন আছে, এগুলো আমাদেরও ইউজ করতে হয়। ডিএমই, তারপরে এসএস দেন, গিভ মি এসএস, স্ক্রিনশট, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমরা এইখানে ইউজ করি, তো এগুলো জানা লাগে আমাদের। ওকে, এই হচ্ছে কি আমার জিনিসগুলো আছে, যে এই জিনিসগুলো আপনারা জানেন। তো আমরা একটা লেখা শুরু করলে শেষ তো করতে হবে, আমরা দাড়ি দিয়ে শেষ করি না, আপনারা এখানেও শেষ করবেন। খেয়াল করে দেখেন, একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা শুরু করি, যেমন আমি এই যে হেড অপশনটা বাই করছিলাম না এখানে, এই যে বডি, বডি বাই করছি না, এই যে বডি লেখা শুরু করছি, বডি লেখা শেষ হয়েছে, দেখেন বডি লেখা কোন জায়গা পর্যন্ত শেষ হয়েছে আমরা জানতেছি না। জাস্ট এই যে কি আছে, গ্রেটার দেন সাইন আছে না, এখানে জাস্ট একটা কল্লাটা কাইটা দেন, এই যে কল্লাটা কাইটা দিলে, যে স্ল্যাশ স্ল্যাশ দিলেই এই যে দেখেন আমার বডি পার্ট লেখা শেষ। আমার বডির অপশনের পর আছে কিছু, এই যে আর যাইতেছে না, মানে কি আমার বডিতে যা লেখার দরকার লেখা ফেলাইছি আমি। এটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে লাগে আমার। ওপেনিং সাইন আর এটা হচ্ছে ক্লোজিং বলে, এটা বলে ওপেনিং আর এটা হলো ক্লোজিং। ওপেনিংটা শুরু করছে গ্রেটার দেন দিয়া, গ্রেটার দেন দিয়া মাঝখানে, আর যখন আপনি গ্রেটার দেনের পর স্ল্যাশ দিয়ে দিবেন তখন মানে কি আপনার ক্লোজিং, আপনার লেখা শেষ। এই যে এখানে গেলেও বুঝবেন, এই যে দেখেন আমি লেখা শুরু করছি, এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম না, এই যে দেখেন এইচটিএমএল লেখা শেষ। এই যে মাঝখানে কি দিছে, এই যে সাইনটা দিয়ে দিছে, স্ল্যাশ সাইন দিলেই মানে মাঝখানে আমি লিখে ফেলাইছি, আর কিছু নাই। হেড অপশন লিখছি না, এই যে হেড, হেডের পরে এই যে দেখেন হেড, এই যে সরি হেড আছে না, এই যে হেড শেষ হয়েছে এখানে, মাথা এখানে শেষ হয়েছে। বডি কোথা থেকে শুরু হয়েছে, যে বডি শুরু হয়েছে, শেষ হয়েছে এই যে ক্লোজ, শেষ। এখন যদি মনে করেন যে এটা না দেন, তার মানে কি আমার লেখা শেষ হয় না এখনো। ক্লিয়ার? এটা হচ্ছে ওপেনিং আর ক্লোজিং বলে। এগুলো হচ্ছে জাস্ট বেসিক ধারণা। ওকে, এগুলো হচ্ছে পিএইচপি লারাবেল, এগুলো দিয়ে বুঝে নিয়েন, আমি আর এত দূর যাব না, জাস্ট অল্প একটু ধারণা দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে এট্রিবিউট, এট্রিবিউট জিনিসটা আমি লিখে দিছি নিচে। এট্রিবিউট হচ্ছে কি তথ্য আদান প্রদান করার সময় যেগুলা লাগে, যে আমার ট্যাগ হচ্ছে কি আমি এইচটিএমএল কোড দিয়ে লিখতেছি, পি মানে কি প্যারাগ্রাফ, আমি কি লিখতেছি, যেমন মনে করেন যে এখানে আমি একটা লেখা লিখলাম, এটা হচ্ছে কি, এটা হেডিং দেওয়া, মনে করেন হেডলাইন লিখছি, এটা দেখেন এটার নাম দেওয়া আছে হেডলাইন, এই যে দেখেন ডিভিশন ক্লাস, এটার মধ্যে কি দেওয়া আছে, এই যে উপরে লেখা থাকে, দেখেন যে এখানে লেখা থাকবে যে ডিভিশন ক্লাস, এরকম ভাবে লেখা থাকে। এরপর মনে করেন যে এটা প্যারাগ্রাফ হিসেবে লিখছি, এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এই যে দেখেন লেখা আছে কি, এই যে পি, দেখছেন এই যে পি, পি মানে কি প্যারাগ্রাফ, এই যে এখানে লেখা আছে কি প্যারাগ্রাফে লেখা, এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এই যে প্যারাগ্রাফে লেখা আছে, এটা বলে দিচ্ছে যে প্যারাগ্রাফ লেখা। ক্লিয়ার? আপনাদের মনে সারা এরকম ভাবে কেউ কোনোদিন বুঝায় নাই। যাই হোক, আবার শিখতেছেন, সমস্যা নেই, এবার স্যারে গিয়ে শিখেন, যে স্যার শিখেইছে এবার। না, এটা শিখাবে, মাস্ট বি শিখাবে। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যখন ওই যে আপনি মনে হার পর থেকে পড়ছেন, এই কারণে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করতে গেলে তখন আপনারা ফুল দেখাইতে হয়, খুঁটিনাটি আছে। কারণ আচ্ছা, হার পরে কি আলাদা আলাদা ট্রেনার, আলাদা না, এই কারণেই বললাম 6 মাসের কোর্স তো, 7 মাস। কামসার্স, আচ্ছা ঠিক আছে, না ওগুলো বুঝবেন। আমার আরেকটা ভিডিও আছে, ওইটাও দিয়ে দিব না, দেখেন যে আমার এই স্টেপ হচ্ছে এই জিনিসটা বলে, অ্যাট্রিবিউট যেটা আছে, অ্যাট্রিবিউট হচ্ছে এইভাবে দেখায়, যে অ্যাট্রিবিউটের মধ্যে দেখবেন যে এই যে ইমেজ ফাইল আছে না, এই যে ইমেজ হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট। ইমেজ ফাইলটা কি কি আছে, যে হাইট, কমেন্ট, এই যে দেখেন, এরপর কি সার্চ রেজাল্ট,
এইটা এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ইমেজ সাইজটা এই সার্চের যে রেজাল্ট আছে এটা বের হবে, যে এটার ইমেজের সোর্স যেটা বলে এসআরসি হচ্ছে সোর্স। সোর্স কোনটা এটা বোঝা নয়, ক্লিয়ার? ইমেজটা কোথায় আছে, এই যে লিংক করা আছে দেখছেন, এই যে লিংক দেওয়া আছে, যে ইমেজের লিংক হচ্ছে এটা। এটা কিন্তু আমরা দেখেন আমরা যদি নরমালি এটা দেখতেছি এটার মধ্যে কিছু আছে, আমরা বুঝতেছি না এটার সোর্স কই কি আছে। কেমনে বাই করবেন? রাইট ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই যে সোর্স কোড দেখাইতেছে, এই যে ওনার সোর্স কোড হচ্ছে এইটা। এটার কপি নিয়ে বাইরে গিয়ে সার্চ দেন, দেখেন এটার সোর্স কোড পেয়ে যাবেন। নাই? পাই নাই? বুঝছি, এটা মনে হচ্ছে সোর্স কোড রেডি করা না। দেখবেন অন্যগুলা যেগুলো আছে অন্যগুলাতে ঠিকই পাবেন, অন্যগুলা সোর্স কোড দেখবেন পাবেন। ওকে, তো আপনার এটা হচ্ছে কি ফ্রি সাইট, তো এটা থেকে নিবেন হয়তো। এইরকম ভাবে দেখেন দেওয়া আছে প্রতিটার অল্টার টেক্সট দেওয়া আছে, যে অল্টারনেটিভ যেটা আছে, অল্টার টেক্সট বুঝেন? অল্টার টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। কেন পিন্টারেস্ট আপনাদের করে নেই? করে নেই। তারপরে ইনস্টাগ্রাম করাই নেই, ইনস্টাগ্রামের মধ্যে অল্টার টেক্সট ছিল না? একটা ওয়েবসাইট আপনারা যখন একটা ছবি নিবেন, সবাইরে করাইছি 2-3 বার। ম্যাডাম না, আমি করাই নেই আপনার করে, পেড বেস 4 করাই নেই। আপনি তো ফ্রি বেসও আছেন, আপনি আবার কোন কি লেগা? কে কে বলেছে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আমি দেখুন। পিন্টারেস্ট করাই না আপনাদের, না অন্যদের 4 ব্যাচে করাই নাই? 2-3 তে হয়েছিল যে আমরা ওয়েবসাইটে এগুলো হচ্ছে কি আমার বেসিক ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে কিভাবে করে। এলিমেন্ট হচ্ছে কি আমার একটা প্যারাগ্রাফের ভিতরে কি কি থাকতে পারে, যেমন আমি প্যারাগ্রাফের ভিতর লাইন লিখি না, এই যে আমি লিখলাম না এখানে কি লিখছি, যে হোম বাটনের পরে দেখছি না যে স্টপ গাইজেস এটা লিখছি না, এগুলো হচ্ছে আমার কি প্যারাগ্রাফ। এটা পুরোটা হচ্ছে আমার কি প্যারাগ্রাফের মধ্যে পড়ে না? এই যে দেখেন এটা দেন, সার্চ দেন, এই যে দেখেন প্যারাগ্রাফের মধ্যে আমার লেখা আছে যে স্ট্রং পেজ, এই যে দেখেন খুব স্ট্রং ভাবে লিখছি, যে এখানে এই লেখা আছে দেখছেন। একটা আপনাদের একটা টেকনিক শিখাই দেই, এর অবশ্য ভালো জিনিস না, তবু একটা জিনিস শিখাই দেই, যে দেখেন যখন আপনারা কোনো একটা সাইটের মধ্যে ঢুকবেন বা কিছু ঢুকবেন, এখন স্ক্রিনশট নেন না, মাইসে মাইসে স্ক্রিনশট নেন না? দেখছেন? দেখছেন লেখা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে করেন যে আপনি কারো ফাঁসাইতে চান, শুধু স্ক্রিনশট দিয়ে তাইলে পারবেন আর কি, তবে না ফাঁসানোই বেটার। এখানে লেখছি না লেখাটা, এটার মনে করেন ভুলে দিয়া না, রিফ্রেশ করা থাকে না, এটা স্ক্রিনশট নেওয়ার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট। ঠিক আছে, যখন মনে করেন যে স্ক্রিনশট নিবেন, একটা স্ক্রিনশট নিতেছেন, তখন নিলেন, এই যে এটা মনে স্ক্রিনশট দিলেন, এই যে লেখা থাকলো না, যখন আপনারা রিলোড দিবেন তখন চলে যাবে। ঠিক আছে, তো এর ভাই এটা সব জায়গাতে অ্যাপ্লাই করে না, এটা ভালো জিনিস না। এটা আগে ফেসবুকে করা যেত, ফেসবুকে এখন বন্ধ করে দিচ্ছে। ফেসবুকে সুন্দর করে কি করতো, এগুলো লেখা ডাইরেক্ট চেঞ্জ করা যেত। ওকে, আরেকটা জিনিস অল্টার টেক্সট বলছিলাম। অল্টার টেক্সটটা হচ্ছে যে যখন আপনি একটা ছবি দিবেন, ছবির মধ্যে মাঝে মাঝে দেখবেন ছবিটা আসতেছে না। ঠিক আছে, আপনারা মনে করেন যে ছবি দিছেন, ছবির মধ্যে দেখবেন যে ইমেজ দেওয়া আছে, ইমেজের মধ্যে ছবিটা আসতেছে না, তখন কি করবেন? এই যে দেখবেন যে এরকম দেখাইতেছে, যে দেখাইতেছে না, কিছু একটা দেখাইতেছে, এরকম অবস্থা দেখায়, একটা জিনিস দেখাই দিই তাহলে বুঝবেন। এ নিয়ে আসছে মনে হয়। এই যে দেখেন এখানে দেখছেন, এই যে ছবিটা আসতেছে না, দেখছেন? এই যে এখানে ছবিটা আছে না, ছবি আসে না। তো এই ছবি যখন আসে না তখন কি, এখানে কোনো একটা জিনিস যদি লেখা দেন, তাহলে এখানে ছবির পরিবর্তে লেখা থাকবে যে এই ছবির মধ্যে কি আছে। যখন আমরা এসইও করি তখন আমাদের এই জিনিসগুলো লাগে, যে আমরা একটা ছবি আছে, ছবিটা কেউ দেখতে পারতেছে না, বুঝতে পারতেছে না, তখন কি করি, আমি ছবির মধ্যে নামটা ঢুকাই দিই, বা আমার যে লেখাটা আছে এই লেখাটা ঢুকাই দিই, তখন কি হয়, ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে কি হবে, তখন দেখবেন আপনার অন্তত ছবিটা অন্তত পাবে। দেখছেন?
এই হচ্ছে কাহিনী, যে আমারে অন্য জায়গাতে খুঁজা পায় নাই, অন্য জায়গাতে কোনো জায়গায় আসি কিনা খুঁজা পায় নাই। এটা কি আমার আমার না তো মনে হয়, হ্যাঁ এটা তো আমারই। বাহ, এটাও পাইছে, গুড, ভেরি গুড। হ্যাঁ, বাহ, ভালো র্যাঙ্ক করছে। এটাও কি আমার, না এটা আমার না, না এটা আমার না। লিঙ্কডইনও আছে মনে হয়, লিঙ্কডইনে পাওয়া যায়, লিঙ্কডইন পাইবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমার, এগুলো ইমেজ এসিও বলে বা অপটিমাইজেশন বলে, ইমেজ অপটিমাইজেশন বলে। আপনার পিএনজিটি কাজ করছেন না, পিএনজিটির মধ্যেই তো আছে, তাহলে অল্টার টেক্সট জানেন না মানে? পিএনজিটি খুলেছেন না ফোর্ট বেচে, কাজ করেন। আমার এক স্টুডেন্ট তো $34 পাইছে কালকে, যে এতদিন এক মাসে $34। তো উনিও অ্যাকসেপ্ট করে না, উনি বারবার দিতেছে, এখন অ্যাডোবি স্টক নিয়ে কাজ করতেছে। উনার টার্গেট হলে অ্যাডোবি স্টক করবো, আর কিচ্ছু করুম না। হ্যাঁ, নেয়, নেয়, এটা হচ্ছে কি আপনার অনেক রিসার্চ করতে হবে, এক সব ছবি নেয় না, সব ছবি নিবে না। হ্যাঁ, শুনেন একটা জিনিস বলি, এআইটা কাজ কি, এআইটা আপনার কাজ সহজ করতেছে। তার মানে এটা না যে আপনি এআই দিয়ে খালি ছবি বানাই দিবেন আর ও আপনার পয়সা দিব। পিএনজি দেখবেন যে পিএনজি যখন আপনি পিএনজি অ্যাডোবি স্টক এগুলোতে যখন অরিজিনাল প্রিন্ট দিবেন, তখন দেখবেন যে একটা থেকে $1 পর্যন্ত ইনকাম করা যায়, $1-2 পর্যন্ত আসে। একটা ছবি ডাউনলোড, একটা ডাউনলোডে $1 আছে, এরকম আছে। কত দিছে? এই তো সেন্ড দিব, কিন্তু ধর আবার যদি ভালো হয় তাহলে $1 পর্যন্ত দেয়, এই কারণে বললাম। ওকে, তো আমার এগুলো হচ্ছে কি আমার ইমেজ এসিও, ইমেজ এসিও বা ইমেজ অপটিমাইজেশন বলে যেটা, এটাতে অল্টার টেক্সট দিতে হয়। অল্টার টেক্সট এখানে আমার ইমেজের মধ্যে অল্টার টেক্সট দেওয়া ছিল, যে কারণে আমি যখন এটা দিয়ে সার্চ দিছি এই কিওয়ার্ড দিয়ে পেয়ে গেছি। ক্লিয়ার? এ হচ্ছে কি আমার কাহিনী, কাহিনী গারগার কি। তো কাহিনী গারগার কি এতটুকু তো বুঝছেন, বুঝাইলাম, বুঝছেন? শেষ। এবার আসেন, আমি লেকচার শিটগুলো দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন, পড়লেই হবে, পড়লেই বুঝতে পারবেন কোনটা কি আছে। এরপর দেখেন স্ট্রাকচার ইমেজের মধ্যে আছে হেডার, সেকশন, ডিভিশন, কন্টেনারের লেআউট। কন্টেনার কি জিনিস আমি বলে দিতেছি। এই যে দেখেন আমার যে এই যে পেজটার মধ্যে ঢুকলাম, এটার মধ্যে প্রতিটা এই যে লেখাটা একটা ব্লক, এগুলোর ব্লক বলে। এই যে পুরাটা আছে এটার একটা, পুরাটার ব্লক বলতেছে, এটা একটা ব্লক করা। প্রথম দেখতেছি এটা ব্লক, এই যে একটা সাইট, এটা হচ্ছে এই যে দেখেন মাঝখানে ডিভাইডার দাও না, ডিভিশন করা, কিন্তু দেখেন দুইটা আলাদা আলাদা, এটা বলে ডিভাইডার, এটা বলে কি ডিভাইডার। এরপর কি আছে, এই যে অ্যাবাউট মি আছে, এটা একটা ব্লক, পুরাটা একটা ব্লক। এটার মধ্যে এই যে দেখেন এই যে লাইনটা আছে, এটারে বলে কন্টেনার, প্রতিটা কন্টেনার, এটা একটা কন্টেনার। তারপরে পেড বেস আর ফ্রি বেসের মধ্যে পার্থক্য বুঝছেন? না উনি তো ক্লাস করে, এখানে বললাম। এই যে দেখেন এটার ব্লক, ঠিক আছে, এই যে এগুলোর বলো ব্লক, এই যে এক একটা হলো ব্লক, ঠিক আছে, এই যে এগুলো এক একটা ব্লক বলে। আর এই যে পুরাটা বললাম, ঠিক আছে, এইটার পুরাটারে বলা হচ্ছে আমার, সরি এটার বলা ব্লক, আর এগুলো হচ্ছে কন্টেনার, এক একটা হচ্ছে, সবগুলো হলো কন্টেনার, এই যে ছোট ছোট গুলো এগুলো হলো কন্টেনার সব। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন যে আমার এইটা হচ্ছে আমার, এইগুলো হচ্ছে আমার যে জিনিসগুলো আছে এগুলোর কন্টেনার বলে। তো প্রতিটার মধ্যে দেখবেন এই যে কন্টেনারের লেআউটের নাম দেওয়া আছে, এটা বলে ডিভিশন, এই যে ডিভাইড, ডিভিশন এটা। আর একটা হচ্ছে ফুটার, ফুটারটা একদম সহজ জিনিস, ফুটারটা থাকে হচ্ছে একদম লাস্টে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা বলা হচ্ছে আমার ফুটার। ফুটারের মধ্যে থাকে হচ্ছে কি আমার কপিরাইট, আপনি যে কপিরাইট করতেছেন কপিরাইটের ইস্যু, হ্যাঁ, এই যে কপিরাইট যেটা আছে, যে কপিরাইট সব বিভিন্ন জিনিসগুলো থাকে হচ্ছে আমার ফুটারের মধ্যে। দেখবেন একটা সাইটের মধ্যে, যে কোনো একটা সাইটের মধ্যে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে এটা এই সাইটের মধ্যে ঢুকছেন, অথবা এই যে উপর সাইডটা আছে যেটা, এটার বলা হচ্ছে আমার, এই যে এখানে যেটা, এটা হচ্ছে আমার কি হেডার। এই যে হেডার উপরে দিয়ে থাকে, হেডারের মধ্যে দেখবেন আপনার মেনু বার থাকে, প্লাস হচ্ছে কি, তারপর কি থাকে, পেজ থাকে। আর একদম নিচের দিকে যেটা আছে, এটা বলা হচ্ছে আমার ফুটার।
ফুটারের মধ্যে দেখবেন যে অনেক কিছু আছে, আমাদের এটার মধ্যে নাই, কিন্তু এখানে দেখবেন যে অনেক কিছু আছে। এই যে ক্লিয়ার, এই যে হলো ফুটার। ওকে, এই হচ্ছে ফুটার। ফুটারের মধ্যে দেখবেন এই যে কপিরাইট, তারপর টার্মস এন্ড কন্ডিশন, এগুলো অনেক কিছু আছে। একটা ওয়েবসাইট বানাতে গেলে তখন আপনারা দেখবেন যে অনেক কিছু লাগে। আমরা এত দূর যাব না, আমাদের যেটা আছে আমরা এগুলো জেনে নিব, ঠিক আছে? এগুলো জানতে পারবেন না, বাসায় গিয়ে সুন্দর করে একটু পড়াশোনা করলে দেখবেন যে বুঝে ফেলবেন। একদম আমি পার্ট টু পার্ট ভাইঙ্গা ভাইঙ্গা বলে দিছি যে প্রতিটা পার্ট কিভাবে করতে হইব, সুন্দর করে বলে দিছি। এবার আসেন ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। আমরা তো ওয়েবসাইট জানলাম নাকি, ওয়েবসাইটের স্ট্রাকচার কেমনে বানায় এটা বুঝছি। এবার আসেন ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। আমরা তো ভাই এখন যে আপনারা একদম বিগিনার, ঠিক না? বিগিনার না, তো এখন আপনারা এখন যদি বলি যে আপনার একটা ওয়েবসাইট বানাই নিয়ে আসবেন, বানাইবেন কেমনে? চার হাম তখন কি গান গাইবেন, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। আমার যে বলার কিছু ছিল না। যাই হোক, তো যেটা আছে ওয়ার্ডপ্রেসে যে জিনিসটা আছে, ওয়ার্ডপ্রেস জিনিসটাকে আমি বলি। আমরা আমরা তো গ্রাফিক ডিজাইনার না, বলছি যারা যারা গ্রাফিক ডিজাইন করতে পারে না তাদের জন্য কি ক্যানভাস। তো যারা আমাদের মতো অসহায় অবহেলিত, যে চেয়ে চেয়ে দেখতে হবে, যে আপনি বললেন না চেয়ে চেয়ে দেখতে হইব, তো চেয়ে চেয়ে দেখার দরকার নাই, আপনাদের জন্য ওই যে ক্যানভার মতো আরেকটা জিনিস বানাই দিছে, এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে যে আমরা যারা কোডিং পারি না, একদম কোডিং পারি না, আমরা কোডিং লিখতেই পারি না, ভাই আমরা কি করবো? আমাদের জন্য কিছু করতে হবে। তো আমরা যারা কোডিং পারবো না তাদের জন্য হচ্ছে টেমপ্লেট তৈরি করে দিছি, এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এই যে লেখা আছে, ওয়ার্ডপ্রেস কি একটা ওপেন সোর্স সিএমএস বলে এটারে, ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে দেখেন যে আমরা যখন পোর্টফোলিওর মধ্যে গেছি তখন অনেক ধরনের কন্টেন্ট লেখা আছে, দেখেন আছে না? এটা না দিলেও দেখেন এখানে অনেক ধরনের কন্টেন্ট দেওয়া আছে, এই যে কন্টেন্ট, এই যে এখানে কন্টেন্ট দেওয়া, এই যে বাগের ছবি দেওয়া, এগুলো কিন্তু একটা কি ঠিকই এক একটা হচ্ছে কন্টেন্ট। এগুলো কি এক একটা কন্টেন্ট না? এই কন্টেন্টগুলো হচ্ছে গিয়ে আমরা যখন ম্যানেজ করব, আমার এই যে একটা স্টোরি আছে, স্টোরিটা উপরে যাবে না নিচে যাবে, ডানে যাবে না বামে যাবে, কোনটা কোন ক্যাটাগরিতে থাকবে, যেমন টেকনোলজি এক ক্যাটাগরি, সায়েন্স একটা ক্যাটাগরি, এরকম আলাদা আলাদা করা আছে না? তো আমরাও এটা বুঝাই দিব যে আমার এই ক্যাটাগরি, এইগুলো যে স্ট্রাকচার সাজানো বা এগুলারে আইনা বসানো, এগুলোর আবার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে এটার একটা সাইজের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটার মধ্যে ওয়ার্ডপ্রেসে গেলে আপনাদের ফ্রিতে কিছু থিম দিয়ে দিবে, আপনার বানাইতে হবে না কোডিং দেয়া, আপনি কি করবেন ওর কাছ থেকে কিনবেন আর নিজের মতো করে সাজায় নেবেন। ক্লিয়ার? এখানে আপনার কোডিং ইউজ করতে হবে না, এখানে লেখাই আছে যে আপনার কোনো ধরনের এই যে নো কোডিং নিডেড টু বেসিক সেটআপ, বেসিক সেটআপ করতে আপনার কোনো লাগবে না। 1000 অফ ফ্রি থিম আছে, থিম তৈরি করা আছে হাজার হাজার। তারপর কি এসইও ফ্রেন্ডলি প্লাগইন তৈরি করা আছে। প্লাগইনটা আমি বলে দিব না, প্লাগইন হচ্ছে দেখেন আমরা বলি না মুশকিলে আসান, যত মুসিবত তত কি, তত তো ওয়ে আছে একটা নাকি? যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে যত মুসিবত আছে, বালা মুসিবত যা আছে সব দূর করার জন্য একটাই ওষুধ, প্লাগইন। প্লাগইন জিনিসটা কি? এক্সটেনশন চিনেন? ক্রোম এক্সটেনশন কি জিনিস? হচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার, যেটা আমার কি আমি কোনো একটা কাজ যখন সহজ করতে যাব তখন আমার এটা কাজে লাগে। প্লাগইনও এক্সট্রা ফিচার বা এক্সট্রা ফিচার বলে বা সফটওয়্যার বলতে পারেন, ছোটখাটো এক্সট্রা ফিচারই বলে। এই ফিচারটা ইউজ করলে কি হয়, আমার আমার যদি কোনো একটা প্রবলেমে পড়ি, যেমন মনে করেন যে আপনি একটা ই কমার্স সাইট বানাইছেন, এখন ওইখানে সাইটের মধ্যে তৈরি করা হচ্ছে ডলার দিয়ে পেমেন্ট করার সিস্টেম, বা আপনি বাংলাদেশে সাইট চালাইবেন, ডলার দিয়ে পেমেন্ট করবো কেমনে মানুষ? হ্যাঁ, তখন কি করবেন যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। এখন দেখলেছে যে আপনার যে রুট লেভেলের যারা মনে করেন যে আপনার রাবার ব্যান্ড কিনবো, চাইনিজ রাবার ব্যান্ড এত এক বস্তা দিন দিছিল, ঠিক আছে ভাই, আপনার মতো বাংলাদেশি বাঙালি জাতির মতো বলদ আর দুনিয়াতে নাই ভাই। এগুলা ইলাস্টিকের রাবার গুলারে শুধু একটা প্লাস্টিকের বইরা দিয়া বেচা ফেলাইছে, এগুলা বানাইতে ওর খরচই মনে করছে 2 টাকা না 4 টাকা করে, সব মিলে ইচ্ছা মতো কিনছে, কি লেগে কিনছে ভাই সেইটাও জানে না।
গোষ্ঠীটা দিয়ে কি করব? গোষ্ঠীর মধ্যে কি সবাই কি আর রাবার ব্যান্ড পরে? হাতে হাতে বিন্ধা রাখবো না। এখন তো আবার নতুন নতুন দিয়ে যে ট্রেন্ডিং বেরিয়েছে, হাতের মধ্যে বাইন্দা দেয় কত কিছু, রশি টসি কত কিছু বাইন্দা দেয় মেয়েরা। ভাইরে ভাই, জেনজি পোলাপেন যা শুরু করছে। যাই হোক, আমরা কইছিলাম ভুলে গেছি। প্লাগইন, তো প্লাগইন হচ্ছে গিয়ে যখন আপনি মনে করেন যে আপনি একটা প্লাগইন ঢুকাবেন, ঠিক আছে? আমি একটু ব্যাক এন্ডে দেখাই দিই, তাহলে আপনারা এখানে আসবেন, আমি দেখাই দিব। তো এটার মধ্যে দেখেন, এই যে এটা হলো প্লাগইন বলে, এটা হলো প্লাগইন সাইট। এটা আপনারা পরে দেখাই দিব না, আপনি খালি বুঝে নেন যে আমি মনে করলাম যে আমার পেমেন্ট গেটওয়ে হচ্ছে বিকাশে দিব আমি, বা মনে করেন বিকাশে দিব না, বিকাশ, বিকাশ। এই যে দেখেন বিকাশের পেমেন্টের গেটওয়ে দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন, ঠিক আছে? এরপর নিয়ে নিলে ওরা এখান থেকে চালু করে দেবে। ক্লিয়ার? এবার আসেন, ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবার আমার ওয়ার্ডপ্রেস খুলতে গেলে আরেকটা জিনিস আসবে। ওয়ার্ডপ্রেসে খুলতে গেলে আমার যখন একটা ওয়েবসাইট খুলতে যাব, কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে ডোমেন নেম, ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং কিনা লাগে। একটা যখন ডোমেন কিনতে যাব, আমি যখন একটা ওয়ার্ডপ্রেসের একটা মনে করেন যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে খুলবো, এই যে দেখেন এটার কি বলে, একটা আছে কি ডোমেন, এরপর কি আছে ডোমেন হোস্টিং। এবার আসেন ডোমেন জিনিসটা কি। ডোমেন হচ্ছে একটা জিনিসের নাম। আপনি মনে করেন একটা দোকান কিনছেন, ঠিক আছে? মনে করেন একটা ব্রাউজারে আপনি গিয়ে নাম দিয়ে সার্চ দিলেন, এই যে আমি একটু আগে দিছি না বিবিসি, বিবিসি দিয়ে সার্চ দিলাম। বিবিসি দিয়ে সার্চ দিলে আমি প্রথমে এই বিবিসি যে ল্যাঙ্গুয়েজটা কোথায় যাবে দেখেন লেখা আছে যে কিভাবে কাজ করে। যখন আমি ব্রাউজারে ডোমেন নেম দিয়ে সার্চ দেই, তখন আপনার ব্রাউজারের কি নামটা হচ্ছে, এটা বলে ডোমেন নেম সিস্টেম, ডিএনএস বলে এটা, ডোমেন নেম সিস্টেম। তো ডোমেন নেম সিস্টেম যেটা আছে, এটা হচ্ছে একটা বিশাল ডাটাবেস তৈরি করা আছে। এই একটা ডাটাবেস মানে কি, আপনার ডাটা যেমন এই যে উনার একটু আগে যেমন আপনি বললো আপনার নামটা দেন, উনার কি ডাটাবেস থেকে আমি উনার অ্যাড্রেসটা বাই করছি না, ইমেল নাম্বার বাই করছি, এরকম। এরকমই যখন আপনি একটা কোনো গুগলে গিয়ে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে সার্চ দেন, তখন কি করে ও গিয়া ওর ডাটাবেস আছে, ডিএনএস সিস্টেম, ডোমেন নেম সিস্টেম যেটা আছে, ওইটার মধ্যে গিয়ে সার্চ দেয়। সার্চ দেওয়ার পরে ওই নামে যদি কোনো ডাটা পায়, সে ডাটাটা আপনাকে দেখায়। এই যে দেখাইতেছে, আপনি মনে করেন যে বিবিসি দিয়ে সার্চ দিলেন, এই যে বিবিসি, বিবিসি দিয়ে সার্চ দিলেন, এই যে বিবিসি দিয়ে সার্চ দিলে যে ওর কাছে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো শো করতেছে, এই যে। ক্লিয়ার? যখন আপনি লিখবেন bbc.com, তখন দেখবেন যে আপনার এই যে এরকম ধরনের আপনি ইউআরএলটা দিয়ে দিবেন, ডোমেন নেম দিয়ে দিবেন, এই যে আমার কি চলে আসছে, ওর যে ডাটাটা ছিল, বিবিসি যে ডাটা আছে, এই ডাটাটা আপনারা দিয়ে দিতেছে। এই যে ডাটা, এই পুরাটা হচ্ছে আপনার ডাটা বেস থেকে আপনারা ডাটা দিয়ে দিচ্ছে, এটা বলা হচ্ছে ডোমেন নেম। ক্লিয়ার? এই যে ডাটাবেস খুঁজে ডিএনএস, সেই ডোমেনের নাম ধরে আইপি ধরে। আইপি বুঝেন তো, আপনাদের প্রতিটা একটা ইউনিক কোড আছে, আইপি অ্যাড্রেস আছে, এই যে প্রতিটা কম্পিউটারের মধ্যে, ঠিক আছে? আইপি অ্যাড্রেস আছে। হুম, এর হচ্ছে কি যেন আইডেন্টিটি পাসওয়ার্ড না কি যেন বলে, ম্যাক আছে, আরেকটা হচ্ছে ম্যাক আইডি আছে। আইপি ভুলে গেছি, আমারও মনে নেই। এই যে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল এটা বলে। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আইপি অ্যাড্রেস। ওদের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের প্রোটোকল থাকে, যে প্রোটোকল থেকে আপনারা দেয় আইপি অ্যাড্রেস, এই যে এখানে লেখা আছে। বা এগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর সিস্টেম, নেটওয়ার্কিং ওখানে যাইতে গেলে আরেক ঝামেলা। আপনারা শুধু জেনে রাখেন এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলের আন্ডারে একটা ইউনিক কোড থাকে, আপনার প্রতিটা মোবাইলেও আছে। মোবাইলে যখন আপনারা ওই ইন্টারনেট চালান না, নর্মাল ইন্টারনেট, যে ইন্টারনেট প্রোভাইডার আছে না, দেখবেন যে ওরা আইপি অ্যাড্রেস দেওয়া যায় আপনার একটা। ইন্টারনেট চালান না, হ্যাঁ, এটা একটা ঠিকানা, এটা হচ্ছে আপনার ওই সার্ভারের ঠিকানাটা, যে সার্ভার ইউজ করেন ওই সার্ভারের একটা ঠিকানা আছে, ওই ঠিকানাটা। তো আমরা যেটা আছে ডোমেন নেমের জায়গাতে আইপি অ্যাড্রেস দিব। ডোমেন নেমটা হচ্ছে আমার কোনো একটা জিনিসের নাম। আপনি একটা মনে করেন জমি কিনছেন, ঠিক আছে? জমি কিনছেন বা দোকান কিনছেন একটা, তো আপনার দোকানের তো একটা নাম আছে নাকি, ওই নামটাই হচ্ছে ডোমেন। আপনার যে নাম ঠিকানা, এটা হচ্ছে বলে ডোমেন। হোস্টিংটা কি, আপনার যে ডাটাগুলো আছে কই থাকবে, আপনার যে ডাটাগুলো আছে কই থাকবে, এটার জন্য একটা সাইট কিনতে হয়, সার্ভার কিনতে হয়। যে আপনি যখন আপনি মনে করেন যে আপনি দোকান, আপনি একটা জমি কিনছেন, জমির উপরে দোকান বানাবেন,
আপনারা খুঁজে পাওয়া যাবে কোন জায়গায় এসে। জমিতে আপনার বাড়ি থাকলে তো আপনার খুঁজে পাবো এমুক আছে কিনা, তখন আপনার বাড়ির মধ্যে থাকলে আপনি বেরিয়ে আসবেন। আপনার যখন নাম ধরে ডাক দিবে, আপনার বাসার সামনে গিয়ে যখন দেখবো এমুকের মেয়ে আছে কিনা, বা আপনার নাম ধরে ডাক দিবে, আপনার নাম যেন কি ভুলে গেছি, মারিয়ার আছে, মারিয়া আসো, তখন আপনি কি করবেন, ভিতর থেকে আসলে কে কে বলে আসবেন না। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার ডোমেন হোস্টিং। হোস্টিং হচ্ছে আপনি ভিতরে ছিলেন, আপনার যখন ডাক দিবে তখন এই যে সার্ভার থেকে যখন ডাক দেয়, এই যে ডাক দিব তখন আপনারা এখান থেকে দেবে। যেমন মনে করেন যে এখানে নিউজ দেখতে চাইতেছি, আমি নিউজে ডাক দিলাম, এই যে নিউজ দেখা যেতেছে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো কই থাকে, এখন এই জিনিসগুলো রাখার একটা জায়গা আছে। আমরা যেমন মোবাইলে কি করি, সিম কার্ড, এই যে মেমোরি কার্ড ইউজ করি না, কেন ইউজ করি, আমার যে ডাটাগুলো যেন এখানে রাখতে পারি, আমার ছবিগুলো যাতে আছে। যখন দেখবেন আপনার ফটো গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে যখন ছবিটা ক্লিক করেন ছবি দেখতে পান না। যদি মেমোরি কার্ড না থাকতো, বা মেমোরি কার্ডে যদি ইনস্টল করা না থাকতো, এটা যে আপনি যদি না রাখতেন, তাহলে কি আপনি খুঁজে পাইতেন? আপনি যদি ওই ছবির নাম দিয়ে সার্চ দিতেন, খুঁজে পাবেন? পাবেন না। এইটা হচ্ছে সিস্টেম। এইগুলো হচ্ছে একটা সার্ভারের মধ্যে ডাটা তৈরি করা থাকে। এখন ওই সার্ভারটা যখন আপনি ডাটা রাখতে যাবেন, তখন ওরা পয়সা দেওয়া লাগবে। যেমন আপনি ইন্ডেক্সে যখন দোকান কিনতে যাবেন, দোকান ভাড়া দেওয়া লাগবে না? এইটারে বলে হোস্টিং। হয়েছে? শর্টকাটে বুঝছেন? ওকে, এ হচ্ছে কি আমার ডোমেন হোস্টিং। এখানেও লিখে দিছি, এই যে বিপিএস, ডিটিএস, এগুলো অনেকগুলো আছে। আরেকটা জিনিস বলে দেই, ডোমেন হোস্টিং এর মধ্যে আরেকটা হচ্ছে এই যে ডট কম আছে, একটা কথা দেখেন, আমরা যখন করি এই যে দেখেন লাস্টে কি আছে, ডট কম না? এই যে একটা জিনিস আমরা বলতে ভুলে গেছিলাম, যে www.com, এটা বলে ডোমেন এক্সটেনশন। ডোমেন নেম সবসময় ইউনিক হয়, এটা মনে রাখবেন। যে আপনার কোনো নামে যদি, আপনার নাম দিয়ে যদি মনে করেন আপনার নাম কি maria.com, এটা দিয়ে সার্চ দিচ্ছেন, যদি পান, তার মানে কি maria.com দিয়ে আর কোনোদিন আপনি এই এক মানে এই ডোমেন আর পাবেন না খুঁজা, যতদিন না পর্যন্ত ও বিক্রি করে দেয় বা ওর সাইট বন্ধ হয়, ততদিন। ক্লিয়ার? না, কারণ ইউনিক নেম, সবসময় ইউনিক নেম। তখন কি করতে হবে, maria.com না নিয়ে নিতে হবে নেট, maria.com না নিয়ে কি আইও, ওআরজি, এরকম নিতে হবে। এখন খুঁজে পারেন স্যার .com, ওআরজি, নেট জিনিসটা কি? এটা বলে ডোমেন এক্সটেনশন। এই যে এটা বলে টিএলডিএস, ঠিক আছে, টিএলডিএস বলা হয়, জেনরিক বলে, জেনরিক টিএলডিএস। টিএলডিএস হচ্ছে গিয়া কি যেন বলে এটারে, আরে এটার জন্য কি বলে টিএলডিএস, আপনি বলেন তো টিএলডিএস কি, খুঁজি পিছনে, বলেন তো টিএলডিএস কি যেন, কি মনে নেই, ভুলে গেছেন? এই যে টপ লেভেল ডোমেন, ঠিক আছে, টপ লেভেল ডোমেন বলে, ভুলে গেছিলাম। জেনরিক, যেটা জেনরিক এটা হচ্ছে এই যে দেখবেন যে আপনারা যখন কোনো একটা সাইটের মধ্যে ঢুকতেছেন, সাইটের মধ্যে ঢুকেন, অনেকগুলো .com থাকে, অনেকগুলো ওআরজি থাকে। আবার বাংলাদেশে আছে না gov.bd.com, গভ আছে না, .gov.bd, এগুলো আছে, এগুলো এক একটা নাম আছে, এই যে লেখা আছে। .com হচ্ছে গিয়া সবচেয়ে পপুলার। ওআরজি হচ্ছে অর্গানাইজেশনের জন্য, কোনো অর্গানাইজেশন থাকলে এটা। আপনারা যদি মনে করেন যে নেটওয়ার্ক সার্ভিস নিয়ে কাজ করেন, .net। আবার আপনি মনে করেন যে আইও, এই যে এআই দিয়ে ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনি কোনো বিজনেস করেন, তখন এআই হবে। আইও থাকে, এই যে .io, টেকনিক্যাল কোম্পানি, টেক কোম্পানির জন্য আইও ইউজ করে, ঠিক আছে। বাংলাদেশের জন্য আছে বিডি, আবার দেখবেন আয়ারল্যান্ডের জন্য আছে আইই, ঠিক আছে, আইই আছে, আবার অনেকগুলো আছে কি, আবার দেখবেন যে ইন্ডিয়ারটা আছে আইএন, আইডি মনে হয় না, আইএন, আইএন, আইএন মনে থাকে। পাকিস্তানের জন্য পিএকে। এগুলো হচ্ছে ডোমেন নেম, জেনরিক নেম। ওকে, ক্লিয়ার? তো আর কি মাথায় ঢুকবে না? এতটুকুই, আর একটু আছে না? রেস্ট নেবেন? আচ্ছা, একটু রেস্ট লন, আমি আধা ঘন্টা 5 মিনিট রেস্ট নিই। এবার আসেন, আমরা কইছিলাম বলেন বলেন, ভুলে গেছি। হ্যাঁ, ও আচ্ছা, ডোমেন হোস্টিং। তো ডোমেন যেটা আছে, আপনারা নেম চিপ যেটা আছে, নেম চিপ, নেম চিপ দিয়ে যখন সার্চ দিবেন, তখন দেখবেন যে আপনাদের বিভিন্ন সাইট আছে, গোডেডি আছে, নেম চিপ আছে, বিভিন্ন ধরনের সাইট আছে। এখান থেকে কি করবেন, সুন্দর করে আপনারা এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত ডোমেন, যেটা নিয়ে আপনারা কিনতে দিতেছেন, ওই ডোমেন নিয়ে সার্চ দিলে দেখবেন যে আপনার কাছে ডোমেন চলে আসবে।
যদি ফ্রি থাকে তাহলে পাবেন। যেমন মনে করেন যে মারিয়া বলছিল না, মারিয়া, ঠিক আছে, maria.com দেখেন আছে কিনা, আছে? এই যে দেখেন maria.com রেজিস্টার করা ছিল 1998 সালে। এই ডোমেন আর পাইবেন না আপনি। এই যে ডোমেন যেটা ছিল এখানেও আছে, ডোমেন it.com দেওয়া আছে, শুধু একটা পাইবেন এই যে maria.live, maria.blog এগুলো আছে, বা এক একটা দামও আছে মাশাআল্লাহ, $1000 এক বছরের জন্য। এক বছর পর এটা আবার বাইরে যাবে এরকম। তো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে আমার ডোমেন নেই। মনে করেন যে অন্য নাম দিয়ে সার্চ দিলাম, যে আমার নাম দিয়ে সার্চ দিলাম, হ্যাঁ, এগুলো কিনে নেবেন। এই যে বেচতেছে, না না স্যার, ডোমেন আপনার সার্ভার আছে, আপনি যে দিবেন ওর যে নামটা রাখবেন, নাম রাখার জায়গা আছে, কই রাখবেন? মাথায় রাখবেন, হেডারে রাখবেন, হেডের মধ্যে রেখে দিবেন। দেখেন এই যে দেখেন আমার নাম দিয়ে আছে $11 পার ইয়ার, এক বছরের জন্য যদি এটা কিনি তাহলে এক বছর হচ্ছে $11 করে কাটবে। আর কি, এই যে দেখেন $14, এক বছর পর $14 করে কাটবে, 14.5। এরপরে বছর পর বছর এমনি করে বাড়ে। দেখবেন যে আপনারা দেখবেন অনেক ওয়েবসাইট ডেভেলপার যে আছে বা ফেসবুকে অ্যাড আসতেছে যে 2000 টাকায় একটা কি যেন ওয়েবসাইট পাওয়া যায়, কেনার পরে দেখবেন যে 6 মাস পরে বন্ধ হয়ে গেছে। আবার দেখবেন যে বেশি লোকজন বেশি আসলে কাজ করতেছে না এরকম। আবার কি করবো জানেন, যখন আপনি 2000 টাকা দিয়ে কিনছেন, যদি মনে করেন সাবডোমেন না প্যানেল থাকে, প্যানেল থেকে দিয়ে দেয়। একটা প্যানেল কিনা আছে, বড় একটা প্যানেল কিনা থাকে 50-60 টাকা করে, এরপর একটা একটা করে দিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে। তখন দেখেন এই যে, হ্যাঁ বুঝে নেই, না এতটুকু বুঝছেন। আমি বলি যে ডোমেন নেম এগুলো কিনতে হয়, ওকে, এটা টাকা দিয়ে কিনতে হয়। এরপর আছে, তো ডোমেন তো কিনলাম, আমার নামের দোকান কিনলাম, দোকানের ঠিকানা লাগবো না, দোকান কোন জায়গায় রাখবো, জিনিসপত্র স্টোর করুম লাগবো না, হ্যাঁ, হোস্টিং। তো শুনেন, আপনি যখন একজন ফ্রিল্যান্সার, ভালো ধরনের ফ্রিল্যান্সার হবেন, আপনি গ্রাফিক্স করেন আর ওটা করেন, আপনি একটা পোর্টফোলিও সাইট খোলা লাগে, একটা পোর্টফোলিও সাইট খোলা লাগে, যে আপনার আইডেন্টিফিকেশন। আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন আপনার ই কমার্স সাইট খুলতে হবে। আপনি যখন ব্যবসা করবেন তখন দেখবেন ব্যবসাটা বড় হইতেছে, তখন আপনি কি দোকানে সাজায় রাখবেন, মানুষ অনলাইন থেকে কিনে নিবে। মানুষ কিন্তু এখন এগুলোই করতেছে, যে আপনি তার ওয়েবসাইট আছে। যেমন দেখেন এক সময় অ্যাপেল গ্যাজেট নামের একটা পেজ ছিল না, অ্যাপেল গ্যাজেট, অ্যাপেল গ্যাজেট প্রথম দিকে অ্যাপেল গ্যাজেটে ছিল হলো ফেসবুক পেজ না কি যেন ছিল, এরকম ছোট ধরনের পেজ ছিল। ওরা এমনি বেচতে বেচতে দেখেন অ্যাপেল গ্যাজেট বানায় ফেলাইছে। এই যে অ্যাপেলের যত ধরনের প্রোডাক্ট আছে ওরা এখানে পাওয়া যায়। এই যে এরকম ভাবে সাজায় রাখবেন, আপনার কোনো কিছু বলতে হবে না। মানুষ গিয়া আইফোন পছন্দ হয়েছে, সুন্দর মতো ক্লিক করছে, ক্লিক করে গিয়া সুন্দর মতো করে যে এই ঘটনা দেখে দেখে নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে কিনা নিল, এই আসল বিষয়। তো এই জন্য আমার এটা করতে হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে কি এটা। এখন যদি মনে করেন যে না এটা, আপনি কর না কি লেগা, আপনি পারেন, আপনি আমার জিজ্ঞেস করবেন না, আমি বাঘ না ভাল্লুক না ভাসুর দেখা ভাসুর কিছু এরকম, ভাসুর যে ভাসুরের নাম মুখে লইতে নাই না, এই কারণে তো গেলাম। আমি কি আপনার ভাসুর এরকম টাইপের কিনা যে হ্যার লাগে কথা কইতে নাই, লুকায় লুকায় কথা কইতে হয়, আজীব কথাবার্তা আপনাকে। ডাক্তার, ওই যে বলে না ডাক্তার আর উকিলের কাছে কোনো কিছু লুকাইতে নাই। তো আপনি যখন শিখতে আসছেন আমার কাছে জানতে হইব, আপনি না জানলে কই থেকে দেখাম আমি? আপনি কি পারেন না তো আমি আপনার মনের ভিতর থেকে তো আর খুঁজে আনতে পারবো না। তো আপনি তো আমার জানাইতে হবে, বলবেন, সমস্যা কি? আর আমরা তো ভাই ওইরকম না যে বাঘ ভাল্লুক না যে কইলেই থাবা মেরা দিব একটা। হুম, ঠিক আছে। তো আমরা এই হচ্ছে কি আমার, তো আমরা কিনলাম, নাম কিনলাম, এই যে নামটা আছে অ্যাপেল গ্যাজেট কিনছে। এখন এই যে অ্যাপেল গ্যাজেটে সার্চ দিলে যে খুঁজে পাওয়া যাবে, মানে সাথে সাথে যে আমার আসবে, স্টোরেজ লাগবে না,
এটা বলে হোস্টিং। হোস্টিং কিনতে গেলে আপনার কয়েকটা সাইট থেকে পাবেন। নেমচিপের মধ্যেও এখান থেকে হোস্টিং কিনা যায়। হোস্টিং সাইট আছে, এই যে হোস্টিং, শেয়ার হোস্টিং আছে, বিভিন্ন ধরনের হোস্টিং আছে, এখান থেকে হোস্টিং কিনা যায়। এই যে ঠিক আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, প্যাকেজ থেকে আমরা হোস্টিং কিনে নিতে পারবো। হোস্টিং এর মধ্যে দেখবেন যে একটা মেমোরি কার্ড দেওয়া আছে, এসএসডি কার্ড। আমরা এসএসডি চিনি না, এসএসডি আছে, যেরকম 20 জিবি 50 জিবি এরকম এসএসডি লেখা আছে। এটা হচ্ছে আপনার স্টোরেজ, যে আপনি যে ডাটাগুলো রাখবেন, ডাটা স্টোরেজ হচ্ছে 2 এমবি, 2 জিবি 5 জিবি 10 জিবি 15 জিবি 50 এরকম জিবি দেওয়া আছে। যার ওয়েবসাইট যত ভারী তারা বেশি বেশি নেয়। যেমন ই কমার্স সাইটের জন্য 20 জিবি নেয় অনেকে, বড় বড় সাইটের জন্য। কারণ কি, যখন আপনি ছোট জিবি নেবেন, মনে করেন যে আপনি একটা সাইট খুলছেন 2 জিবি দিয়ে নিছেন, 5 জিবি বা 10 জিবি দিয়ে নিছেন, তখন দেখেছে 50,000 লোক আসার পরে আটকে গেছে। যেমন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে রেজাল্ট দেখতে গেলেই শেষ, আর লড়ে না। ওরা হচ্ছে কি একদম কম দামে স্টোরেজ কিনে রাখছে, ঠিক আছে, যেখানে আটকে থাকে, সার্ভার ডাউন, এটা স্বাভাবিক দেখাইবই। তো এগুলো হচ্ছে আমার ডোমেন আর হোস্টিং। ওকে, হোস্টিংও কিনতে হবে। হোস্টিং কেনার একটা প্যাকেজ থাকে, যে আপনার কত এমবি নেবেন। এই যে দেখেন অনলাইন বিগিনার, এই যে এখানে লেখা আছে, যে আপনার এখানে লেখা দিছে যে আপনার কি কি লাগবে। এই যে 3টা ওয়েবসাইট খুলতে পারবেন, 20 জিবি এসএসডি দিবে। এটা হচ্ছে 30 দিনের জন্য কত, এই যে 4 টাকা করে মাস নিব, 4.5 টাকা করে, 4 টাকা 88 পয়সা মাস। তাহলে 4 বারং কত, 4 বারং 48, 5 করে ধরেন, 5 বারং 60 ডলার লাগবে বছরে ওদের কাছ থেকে যদি এইভাবে কিনতে চান। এরকম এই যে এসএসডি কার্ড, অনেক কিছু দিব। এখানে দেখবেন অনেক কিছু দিয়েছে। এই যে দেখেন ফাইল লিমিট হচ্ছে 30,000 ফাইল রাখতে পারবেন, অনেক কিছু দেওয়া আছে, এইরকম ভাবে লিমিট করা থাকে। আবার 3টা সাইট দিতে পারবেন, একটা 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 মানে একটা ডাটা সেন্টারের মধ্যে আপনি 3টা সাইট রাখতে পারবেন, 3টা ওয়েবসাইট রাখতে পারবেন একটা স্টোরেজের মধ্যে, হোস্টিং এ। ওই প্যানেল যারা কিনে ওরা এরকম ভাবে কিনা নেয়, কিনা এরপর 2,000 3,000 করে বেচে। ওরা হয়তো গিয়া দেখা যায় 15-20 হাজার টাকা দিয়ে কিনে, আরো বেশি কিনে, 15-20 হাজার আরো বেশি দিয়ে কিনে, যে 30-40 হাজার টাকা দিয়ে কিনা, এরপরে শুধু বেচা শুরু করে 2,000-3,000 করে। ওকে, তাহলে আমার কি কি লাগবে, ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। এখন আপনারা কবে কিনবেন বলেন, এসিএ করাই দেবে না? কি এর দোকান? 8,000 টাকা দিয়ে কিনছিলেন, কয় বছরের জন্য? তাহলে স্যারের সাথে যোগাযোগ করলে দিত। ওইসে কাম, সার্ভার ডাউন করেছে। হ্যাঁ, লাভ লস নাই, জীবনটাই লস। এখন কি করবেন, কে কে কিনবেন আর কে কে কিনবেন না? আপনি কিনবেন, আর 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 কে কিনবেন না? কে কে কিনবেন না এটা কর, যে টাকা পয়সা নাই। তুই তো কইলামই, আপনার হোস্টিং কিনতে গেলে মনে করেন যে কমপক্ষে 2-3 হাজার টাকা লাগবে কমপক্ষে। সরি, ডোমেন কিনতে গেলে হয়তো ডোমেনের দাম অনুযায়ী হবে, এই যে $5 $10 এখন নাম অনুযায়ী আপনার ডোমেন অনুযায়ী কিনতে হবে। এরপর আছে কি, হোস্টিং কিনতে হইব। হোস্টিং কিনতে গেলে একটু খরচ বেশি পড়বো। হোস্টিং হলো $60 করে, হলো কত, $60 6,000 টাকার মতো, 6,000-7,000 টাকার মতো পড়বো। এরপর আছে একটা আছে এসএসএল সার্টিফিকেট। এখন তো কইতেছেন স্যারে কি শুরু করছে, এখন তো আরেকটা বাইরে গেছে, এসএসএল সার্টিফিকেট আছে। এসএসএল সার্টিফিকেট বুঝেন, মনে করেন যে আপনি একটা পাইপ দিয়া ওই বাসা থেকে পানি আনতেছেন, ঠিক আছে, মাঝখানে একজন ফুটা করলো, তেলের লাইন, মনে করেন গ্যাস লাইন আনছে, এখানে মাঝখানে একজন ফুটা কইরা এখান থেকে গ্যাস নিয়ে ওনার বাসায় চালায়। আপনি দিচ্ছেন বিল, দেখবেন যে গ্যাসের ফ্লো আসে না, আরেকজন ঠিকই মাগনা মাগনা চালাইতেছে, চালায় না। তার লস কার? আপনার, যে অরিজিনাল চালাইছে ওর লস না? এখন ওয়েবসাইটও এরকম একটা জিনিস, ওয়েবসাইটে যে ডাটাগুলো ট্রান্সফার হইতেছে না, আপনি ডাটা দিতেছেন, ও ডাটা ট্রান্সফার করতেছে, মাঝখানে যদি এরকম লাইন ঢুকায় যদি কেউ ডাটা আপনার নিয়ে চুরি করে নিয়ে যায়, তখন সমস্যা না? তখন আপনার একটা সিকিউরিটি লাগবে না? হ্যাঁ, জি, এখন একটা তালাও কিনুন লাগবো, ঠিক আছে।
ঠিক আছে, এখন দেখেন এটা কই থেকে দেখাই, এই যে দেখেন এসটিটিপি, এরপরে এসএসএ না, এইটারা বলে এসএসএল সার্টিফিকেট। ঠিক আছে, সিকিউর, এটা হচ্ছে কি বলে, সিকিউর সকেট লেআউট, লেয়ার, সকেট লেয়ার, একটা লেয়ার তৈরি করে দেওয়া থাকে যে এই লকেট, এই লেয়ারটা থাকলে এখান থেকে কেউ পাস করে ডাটা চুরি করতে পারবে না। এটা কিনা যায়, এসএসএল সার্টিফিকেটের দাম বেশি না, যখন আপনি ডোমেন হোস্টিং কিনবেন অটোমেটিক ওনার একটা আপনার এসএসএল সার্টিফিকেট দিয়ে দিবে, ওইটা প্যাকেজের মধ্যেই থাকে। ওকে, এবার বলেন কে কে কিনবেন, কয়জন কিনবেন, হাত তুলেন, মানে সবাই কিনবেন, বাহ বাহ, তাহলে আমারে 5,000 টাকা করে দিয়ে দেন, আমি ডোমেন হোস্টিং দিয়ে একবার কিনে নিয়ে আসবো না নাকি, যেদিন মন চায়। আচ্ছা, যেহেতু আপনারা এখন বিগিনার লেভেলে ভাই টাকা পয়সা নাই, ওয়ান কাইন্ড অফ যে 5,000 টাকা কেমনে আনবেন, এটা একটা কোয়েশ্চেন না, কোয়েশ্চেন না যে 5,000 টাকা কই থেকে আনুম। হ্যাঁ হ্যাঁ, এটারও প্যাকেজ আছে, আছে, আহেন দেন, মাগ নেই আপনার করে কিনা দিই। সুন্দর মতো Pantheon.io নামে একটা পেজ আছে, ওরা ডোমেন হোস্টিং ফ্রিতে দেয়। তো না, আমি এটা দেখাবো না, আমি রাস্তা দেখাবো না আপনারে, কারণ শুনেন, এখন আপনার না, আমি বলি শুনেন, আপনার আমি ফ্রিতে কাজ দেখাই দিলাম, এখন আপনি ক্লায়েন্টের জন্য যখন কাজ করতে যাবেন, ক্লায়েন্টে কইবেন যে Pantheon.io থেকে করে নেন, হ্যাঁ, এটা এটা কইলে হইব, তখন কারণ হচ্ছে এগুলো তো ফ্রি সাইট, এগুলো ঠিক মতো কাজ করে না, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি সাইট, ওটা তো আমি দেখতেছি গলা শুকায় গেছে সবার। হ্যাঁ হ্যাঁ, মেইনলি ফ্রি সাইট যেটা আছে, আমি বলি ফ্রি সাইট যেটা আছে না, আবার গিটহাবে দেখবেন যে আমার আবার দেয় 2-1 মাসের জন্য, আপনারা দেখবেন যে দিয়া দিতেছে কোডিং করেই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো রেগুলার, এটারও একই জিনিস, এটাও আপনি কত অনেক বছর চালাতে পারবেন, মানে অনেক বছর নাকি, এটা বলে যে 6 মাসের মতো থাকে, রানিং যদি থাকে 6 মাস, তখন মনে করেন আপনারা এখান থেকে এটা পাবেন 6 মাস, ঠিক আছে, 6 মাসের মতো পাবেন। ওকে, কি কি বুঝি নাই বলেন, জোরে বললেন ভাই। না, এটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টের জন্য করবে না, ক্লায়েন্ট আপনার কাছে এগুলো নিবে না, ক্লায়েন্টের দরকার অরিজিনাল, এগুলো হচ্ছে গিয়া আমার দেখেন, আপনি দেখাইতেছি, এই যে এটা যেটা আছে ড্যাশবোর্ড, যেটা এটা হলো Pantheon সাইট থেকে খোলা না, Pantheon সাইটের নাম লেখা থাকে, ভাই আপনার একটা ওয়েবসাইট এর মধ্যে লেখা থাকবে Pantheon.io, মাইসে বিশ্বাস করবে এটা, আর এইটা দিয়ে আপনি গুগলে ইন্ডেক্সিং করাতে পারবেন না, গুগলে আপনি চিনাইতে পারবেন না আপনার একটা পেজ আছে, ঠিক আছে, তখন আপনার গুগলে যখন আপনি ইন্ডেক্স করতে যাবেন, তখন আপনার টাকা দিয়ে কিনতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিস পারপাসে মানুষ কিনে, এটা যে করে এটা ফ্রি সাইটটা প্র্যাকটিসের জন্য করে, আর যখন আপনি অরিজিনালি কোনো কাজ করতে যাবেন, তখন আপনার একটা সাইট কিনতে হবে, কিনলে সবচেয়ে ভালো, আপনি বিজনেস করবেন, ভাই আপনারা যখন অনলাইন বিজনেস করবেন, তখন যখন দেখবেন একটু আপার লেভেলে চলে যাবে কেউ, তখন দেখবেন যে সাথে সাথে, যেমন ঘরেরবাজার.com, জামশেদ মজুমদার কি করছে, প্রথমে ফেসবুকে চালাইছে, ফেসবুক পেজ ছিল, ফেসবুক পেজ থেকে গেছে কই, এখন যায় বিদেশ, বিদেশ থেকে ওই হানি নার্স, মধু, কালিজেরা তেল এগুলোই বেচে কই, দেখবেন ঘরের বাজার বিডি.com আছে না, ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে সাজাই দিছে, ওয়েবসাইটটা হচ্ছে গিয়া করলে কি হয় জানেন, মানুষের ট্রাস্ট বাড়ে, যে অরিজিনাল, অরিজিনাল প্রোডাক্ট, আপনি ঘি বেচেন, আপনি ঘি বেচতেছেন, সমস্যা নাই, আপনি ওই যে কি যেন বলে কেরোসিন তেল বিক্রি করতেছেন, ছারপোকার ওষুধ বিক্রি করতেছেন, সমস্যা নেই, এটা যখন আপনি অনলাইনে দিবেন, বলবেন চায়না থেকে আমদানিকৃত ছারপোকার ম্যাজিক চক, যখন দেখে এটা ওয়েবসাইটে আলাদা, তখন মানুষ কইব আসলেই মনে আনে চায়না থেকে ভালো প্রোডাক্ট, কেন দারাজে দেখেন না চকও বিক্রি করে, তাইলে এটা হচ্ছে গিয়ে জিনিস। তো আমরা আপাতত আজকে আর কিছু করব না, আপনাদের বলে রাখলাম যে Pantheon.io যেটা আছে, এটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলবেন আজকে বাসায় গিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ইমেল নাম্বার দিয়ে করা যায়, না গুগল দিয়ে করেন না আপনারা, এটা হচ্ছে কি আপনারা মনে রাখেন,
পেন্থিয়ন সার্ট আয়োর মধ্যে প্রায় সময় ঢুকতে হবে, যে কারণে আপনি কি করবেন সুন্দর করে একটা ইমেল নাম্বার পাসওয়ার্ড আলাদা করে লিখে রেখে দিবেন, কারণ এটা অনেকের মনে থাকে না, আমারই মনে থাকে না, এই কারণে বললাম যে আপনার যেটা আছে সুন্দর করে নিয়ে নেবেন। পাসওয়ার্ড নাই এটার, বুঝছি, আপনারা পাসওয়ার্ড দিয়ে ঢুকে নিন। আমি আপাতত ঠিক আছে, আপনারা যখন এটা ওপেন করবেন দেখবেন আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসছে। ড্যাশবোর্ডের মধ্যে গেলে দেখবেন এখানে সাইট লেখা আছে, এটা হচ্ছে কি আমার pantheon.io ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে গেলে দেখবেন যে আপনাদের এরকম থাকবে না, সাইটের মধ্যে ঢুকলেই আপনাদের এরকম অবস্থা থাকবে না। আপনারা তখন কি করবেন, তখন একটা দেখবেন ক্রিয়েট এ নিউ সাইট, এটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে একটা এই যে নতুন একটা সাইট, ও আচ্ছা 3টা খুলতে দেয়, আগে না 2টা দিত, আবার 3টা করছে কবে? ওকে, এই যে আমরা ঢুকলাম না সুন্দর কইরা, এখানে দেখবেন যে আমরা কি দিয়ে বানাবো, একটু আগে বলছিলাম না ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো। এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, এই যে স্যান্ডবক্সে জায়গা নাই, দেখছেন, এইটাই বলছিলাম। আচ্ছা আমি একটু এটাতে লগ আউট করে আরেকটা দিয়ে খুলতেছি, দাঁড়ান। pantheon.io না, temp mail, ঠিক আছে, মনে করেন যে এটা নিলাম, এটা হচ্ছে আমি টেম্পমেল দিয়ে খুলতেছি, আপনারা টেম্পমেল দিয়ে খুলেন না, ঠিক আছে, আপনারা টেম্পমেল দিয়ে খুলেন না, আপনারা সাইন ইন যাবেন, তারপর হচ্ছে কি আপনাদের যে নামটা আছে, সরি ঠিক আছে, সাইন আপ উইথ এটা আছে, এখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন যে কোনো একটা, মনে করেন যে এটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়া সাইন ইন করলে দেখবেন যে আপনারে হয়তো কোড চাইবে, ইউ মাস্ট বি রিসেন্ট ইমেল ভেরিফিকেশন দেখেন গেছে কিনা, আপনাদের ইমেলে যাবে মনে একটা, এই যে আসছে, এই যে পেন্থিয়ন দ্বারা এই যে ভেরিফাই করলাম না, আপনাদের এখানে দেখবেন একটা মেসেজ যাবে যে আপনারা এই নাম দিয়া করবেন, তখন যাওয়ার পরে কি করবেন, লগ ইন করবেন। হ্যাঁ সেম, সি প্যানেলের পরে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাবেন, সেম জিনিস, আপনি তো করছেন এই কারণে বুঝেন, অন্যরা তো করে নাই, আপনার সহজ হইব। ঠিক আছে, এরপর আপনার নাম দিবেন, আপনার কি নাম, সি প্যানেল হচ্ছে এডমিন প্যানেল যেটা দেখাইলাম না, এই যে আপনাদের এটা দেখাইছি না, এটা বলে সি প্যানেল, এটা সি প্যানেল না, সি প্যানেলে ঢুকতে হয়, এটা হচ্ছে এডমিন প্যানেল বলে, এই ধরনের প্যানেল থাকে, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থাকে একটা, ঠিক আছে, এরকম প্যানেল থাকে, ড্যাশবোর্ড বলে যেটারে। আপনারা ভাই যে কি যেন ফেসবুক চালান না, ফেসবুকের পেজ চালাইছেন না, পেজের মধ্যে অনেক কিছু থাকে না, যে কোনটার মধ্যে গিয়ে কি করতে হয়, তারপরে মেটা বিজনেস সুইট চালাইছেন না, বিজনেস সুইট পেজের পেজের মধ্যে সুইট চালাইছে না, চাই রয়েছে আমার দিকে, হ্যাঁ 3 সেটআপ যে পেজ অ্যাড করে তখন কি এখান দিয়ে চালায় না, দেখেন রিলস বানানোর জন্য একটা সাইট আছে, রিলস রে দেখাশোনা করবেন, এটা এডিট করবেন, এগুলো আলাদা আলাদা জিনিস আছে না, সেম এগুলোই। তো আমরা কি এটাতে দিলাম যা আছে, কান্ট্রি দিলাম মনে করেন যে আফগানিস্তান দিলাম, যে যেটা মন চায় দিতে থাকেন। বাংলাদেশ কই, বাংলাদেশ নাই, ঠিক আছে, আমরা যেটা আছে আমরা মনে করেন ইউএসএ দিলাম, যে আচ্ছা দিলাম যা আছে, এগ্রি দিয়ে কি করলাম সুন্দর করে, আচ্ছা দেওয়া লাগবো, দেন
না, এটাতে হচ্ছে শুনেন, এটা হচ্ছে এরকম একটা পেজ যেটা থেকে আপনি একটা ওয়েবসাইট খুলতে পারবেন, সো ওনারাও হিসাব নিকাশ করে খুলে দেয়। দাম দিব কই থেকে, বাংলাদেশ নিজের দাম নিজে কমাইছে, তো দাম দিব কই থেকে? আপনার রোল কি থাকবে এখানে? আইটি অপারেটর। যদি সিলেকশন অফার আপনি কি ধরনের, আপনি কি করেন, মনে করেন আমি স্টুডেন্ট হিসেবে দিলাম, আপনার স্টুডেন্ট হিসেবে দেন, দিলে দিতে পারেন। এরপরে কি আমার কি কি আছে, স্টেট হচ্ছে কোনটা, আলাস্কা দিয়ে যান, যেটা এটাতে সমস্যা নাই। এটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন জাস্ট, আর কিছু না। অ্যাকাউন্ট খোলার সময় যা লাগে তাই। ওকে, এই যে অ্যাকাউন্ট খুলছে। এবার আসেন আমার একটা সাইট, এই যে সাইট, ঠিক আছে, এই যে আমার সাইটটা আছে না, এই যে সাইট আছে, সাইটের পরে দেখেন সাইট লিস্ট আছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এই যে নিউ সাইট, আমরা একটা নতুন সাইট খুলবো। এই যে ওয়ার্ডপ্রেস, আমরা যা করব ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং লাগে না। তো ওয়ার্ডপ্রেস দিয়ে যখন শুরু করব, তখন আমরা কি করব, সাইটের নাম দিব। আমার একটা সাইটের নাম থাকতে হবে, ঠিক আছে। আমি যদি মনে করি যে আমি অমিত দিয়ে সার্চ দিলাম যে আছে কিনা, দেখবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে শো করবে যে এই নামে কোনো কি আছে, আছে কিনা। যে দেখেন লেখা আছে অলরেডি ইউজ, একটা আইডিয়া আছে, omit.com নামে একটা আইডিয়া আছে। আর আপনার এখানে কি হবে, এই যে দেখেন আপনার ইউআরএলটা কি হবে, এই যে দেখেন, এই যে আমরা .com ইউজ করতে পারবো না, আমাদের এখানে কি ওদের ইউজ করতেছি না, pantheon.io লেখা আছে, ওদের মার্ক থাকে। এই মার্কগুলা দিলে মানুষের বিশ্বাস করবো না, আপনারে কইবো যে এরা ফ্রি সাইট চালায়। ক্লিয়ার? এগুলো আমরা প্র্যাকটিস পারপাসে খুলতে পারবো। তো আমরা মনে করলাম যে এখানে অন্য কিছু দিব, বলেন কি নাম দেওয়া যায়? কি? জি, আচ্ছা, শেষ আলু। আচ্ছা, আমরা এটা খোলার পরে এই যে শেষ আলো, এটা দিয়ে দেখেন আছে, হ্যাঁ আছে, এটা দিয়ে কেউ খুলে নেয় যেহেতু, ক্রিয়েট এ পেজ, এই যে কনফার্ম, ঠিক আছে, এই যে হইতেছে আপনার নাম দিয়ে সার্চ দিছে। এবার দেখেন আপনার কি করতেছে, আপনার অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুতি নিতেছে। বাবা 1 ঘন্টা 22 মিনিট, যা বুঝানো বুঝাই দিছে একদিনেই। এটা কয়দিনে শেষ করছিলাম আমরা ক্লাস? 2 দিন। না, খাওয়াই দেওয়ার কারণ আছে, আপনাদের তো ভিডিও দিছি, ওগুলো তো ভিডিও দিই না। আর ওদের চ্যাপ্টার তো আরো বড়, এত বড় বড়, শেষ নাই, দুনিয়ার যত আছে সব। দেখেন আমার কংগ্রেচুলেশন জানাই দিছে। এরপর আসেন আমরা ড্যাশবোর্ডে যাই। এই যে ক্লিক করলে আমরা কোথায় যাব, আমরা pantheon.io যে ড্যাশবোর্ড আছে এখানে চলে যাব। গেলাম। এবার আমার ওয়েবসাইট যে খুলছে কিনা দেখবো কেমনে, এই যে দেখেন ওয়েবসাইট লিস্ট ছিল না, ওয়েবসাইট লিস্টে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমার শেষ আলু, আমার ওয়েবসাইট তৈরি করা আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে আপনার যে দুইটা সাইট আছে, একটা হচ্ছে অ্যাডমিন সাইট, আর একটা কি, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ডেভ সাইন। বাই, ঠিক আছে, আমার এই যে ডেভার্সনাল সাইট আর একটা হচ্ছে কি অ্যাডমিন সাইট। ওকে, অ্যাডমিন সাইট যেটা আছে, অ্যাডমিন সাইটের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা প্রথমে কিছু ইনফরমেশন চাবে, ঠিক আছে, আপনার কিছু এখানে ইনফরমেশন যাবেন। এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটা বানাবেন এখানে বইলা দিলেই ওরা এটা বানাই নেবে। বাংলা দিয়ে করলে বাংলা দিয়ে, আমরা বাংলা দিয়ে করব না, আমরা ইংলিশ দিয়ে করব। ওকে, এরপর সাইট টাইটেল। সাইট টাইটেল কি, সাইটের উপরে দেখবেন একটা টাইটেল দেওয়া থাকে, এটা আপনি দিতে পারেন যে শেষ আলো যেটা দিছেন, শেষ আলোই দিলেন, আলু, ঠিক আছে। এরপর ইউজার নেম, আপনার ইউজার নেম দিবেন। আপনারা কি করবেন, আপনারা একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে কি করবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে, শুনেন, pantheon.io একটা পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড আলাদা, আর ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড আলাদা, এটা শুধু মাথায় রাখবেন। ক্লিয়ার? তো এই যে আমার ওয়েবসাইটের আইডি, এটা হলো পাসওয়ার্ড। এরপর হচ্ছে ইমেল নাম্বার, আপনি যে ইমেল নাম্বার দিতে চাইছেন ওইটা ইমেল নাম্বার দিতে পারবেন। দেওয়ার পরে কি করবেন, আমরা এখানে ডিসকারেজ, হ্যাঁ, পেনথিয়ন সাইট আলাদা আছে না, পেনথিয়ন সাইটেরটা পাসওয়ার্ড আর আইডি পাসওয়ার্ড আলাদা, ওইটা হচ্ছে পেনথিয়ন সাইটের, ঠিক আছে। না আমি ভিডিও করতেছি, আপনার সুন্দর করে আস্তে আস্তে দেখে নিন।
ঠিক আছে, আমি ভিডিও করে রাখতেছি, ভিডিও দেওয়া আছে, আমি দিয়ে দিব ভিডিও সুন্দর করে 3-4 দিন। এই কারণে আমি দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের 2 দিন বন্ধ আছে, শুক্রবার শনিবার বন্ধ না, এই দিন সুন্দর করে ঠান্ডা মাথায় দেখে নিন। তো আমরা কি করব, ইউজার নাম আর হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে ওয়েবসাইট খোলার জন্য, ওয়েবসাইটের একটা আইডি পাসওয়ার্ড লাগে না, এইটা এরপরে দিবেন। এরপরে দেখবেন ডিসকারেজ, এরপর ইনস্টল, ইনস্টলে ক্লিক করলেই দেখবেন আপনার কি এই যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। সেভ করে রেখে দেন, অথবা আপনার নামটা লিখে দেন, যে আপনারা যে আইডি পাসওয়ার্ডটা দিয়েছেন এটা খাতায় লিখে রেখেন, ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড। এরপর দেখেন এখানে লগ ইন কথা আছে, লগ ইন কথা আসার পরে এই যে আমার অ্যাডমিন পাসওয়ার্ড রিমেম্বার মি দিয়া লগ ইন করলে শেষ। এই হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড অ্যাডমিন প্যানেল। আরেকটা আছে আপনার ওয়েবসাইট কই পাবেন, এই যে দেখেন ওয়েবসাইট, এর নাকি ভিউ সাইট না, এই যে ভিউ সাইট কথায় আসলে এই যে আপনার ওয়েবসাইট, এই যে শেষ আলো এটা দিয়ে, মানে আমি এখনো সাজাই নেই, আমার ওয়েবসাইট খোলা শেষ। জি, সুন্দর করে ফুল দিবেন, তারপর লতা পাতা দিবেন, কালার করবেন, ওটা নেক্সট দিন, আজকে না। ওকে।